ঠিক আছে, হ্যাঁ আমরা এখন একটু দেখি। সেটা হচ্ছে আমরা যখন একটা ওয়েবসাইটে ঢুকি, যখন প্রবেশ করি আমরা, তখন আমরা অনেক কন্টেন্ট দেখতে পাচ্ছি না? অনেকগুলো কন্টেন্ট দেখতে পাচ্ছি, ল্যাপটপ দেখতে পারতেছি, ডেস্কটপ, তারপর হচ্ছে নিচে আরও অনেক গেলে আমরা দেখতে পাবো যে অনেক ধরনের কন্টেন্ট লেখা আছে। এই যে লেখাগুলো, এগুলো হচ্ছে জাস্ট হচ্ছে একটা কি, এগুলা HTML, এগুলো হচ্ছে HTML ল্যাঙ্গুয়েজ। কিন্তু এখানে যে ডিজাইনগুলো করা হয়েছে, এই যে একটা ডিপ নেওয়া হয়েছে, এরপর যখন এই যে একটা কালার দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে CSS দিয়ে করা হয়েছে। CSS হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এই দুইটা দিয়ে যখন আমরা ফ্রন্ট পেজ করব, ফ্রন্ট পেজ, কিন্তু যখন আমরা ব্যাকএন্ডের কাজ করে জানাচ্ছি না, ফেসবুকে যখন আমরা ঢুকি, কমেন্ট করি, তারপর হচ্ছে যে কোনো একটা সাইটে আমরা রিয়াক্ট করি, এগুলো যখন করব তখন হচ্ছে ওগুলো জাভাস্ক্রিপ্টের ডাটাবেসে সেভ হয় এবং ওগুলো আমরা পরবর্তীতে দেখতে পারি, ওগুলো কোনো ডিলিট হয়ে যায় না। এখন ব্যাকএন্ড যদি না থাকে, দেন হচ্ছে ব্যাকএন্ড যদি না থাকে, আমরা যদি কোনো ডিজাইন করি, এটাতে কোনো কাস্টমার আসবে না, কোনো ভিজিটর আসবে না। আর ভিজিটর যদি না আসে তখন আমরা সেল হবে, আমাদের সাইট রানিং হবে, হবে না। কিন্তু এই ব্যাকএন্ডের দ্বারা যে কোয়েরি অ্যান্ড জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে যে কোয়েরি, জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে যে কোয়েরি। আপনারা অনেক রকম সাইট দেখছেন হয়তোবা, যখন সাইন আপ করতে হয়, কোনো একটা সাইটে সাইন আপ করতে হয়, তখন দেখা গেছে ইউজার নেম দিতে হয়, ফার্স্ট নেম দিতে হয়, লাস্ট নেম দিতে হয়, ফোন নাম্বার দিতে হয়। এগুলোর ভিতরে কোনো একটা যদি মিসিং থাকে তাহলে কি সাইন আপ হয়? সাইন আপ হয় না। এটা হচ্ছে জাস্ট ব্যাকএন্ডের কাজ, ব্যাকএন্ডের কাজ। আর এই যে বুটস্ট্র্যাপ দেখতেছি, বুটস্ট্র্যাপ হচ্ছে সাইটকে রেসপন্সিভ করে। কি করে? সাইটকে রেসপন্সিভ করে। এখন রেসপন্সিভ কি সেটা তো বুঝতে হবে, তাই না? আমরা যখন মোবাইল চালাই, এখন তো সবাই অ্যান্ড্রয়েড ফোন চালায়, আমরা সবাই দেখতে পাই যে ফোনে আমাদের একরকম ডিভাইস দেখা যায়, তাই না? ফোনে একরকম ডিভাইস দেখা যায়, আমরা হচ্ছে ল্যাপটপ বা হচ্ছে ডেস্কটপ বা হচ্ছে এর থেকে বড় যখন কোনো ডিভাইস আসে, তার জন্য সেটা ছোট বড় হয়ে যায়। আর সেটা আমরা হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে করব, ঠিক আছে? HTML আর HTML5 এর মধ্যে পার্থক্য হচ্ছে ভার্সন। HTML5 হচ্ছে একটা ডক টাইপ সিস্টেম। HTML5 দিয়ে হচ্ছে আমরা কিছু কিছু কাজ, যেগুলো কোটেশনস অ্যান্ড হচ্ছে কোটেশন অ্যান্ড সিম্বল, আরও কিছু কাজ আছে যেগুলো আমরা করতে পারি সহজেই। এবং এই HTML5 এর মধ্যে আমরা যখন HTML5 আসছে 2012-তে, কততে? 2012-তে। এবং HTML5 দ্বারা যে কোনো কিছু, আপনি যখন কোনো ডিভের মধ্যে কোনো কাজ করবেন বা হচ্ছে কোটেশনের মধ্যে কোনো কাজ করবেন, HTML5 দ্বারা সেটার ট্যাগগুলো ইউজ করতে সুবিধা হয়। সেটাকে আমরা ফিচার করে আউটসাইড এবং ব্রাউজারে শো করতে সহজ হয়, ঠিক আছে? এখন HTML এর তো আমরা করতেছি, কিন্তু HTML এর সম্পর্কে একটু জানা উচিত না আমাদের? ওকে, HTML কত সালে আসছে আপনারা কি বলতে পারবেন? HTML কত সালে আসছে? 1991-এ প্রথম হচ্ছে HTML আসছে। আর HTML ফাউন্ডার কে করছে? বুঝে নাই? বলতে পারছেন না? এনাকে চেনেন? টিম বার্নার্স-লি। ওকে, এখন আমরা যদি HTML বা হচ্ছে CSS করি বা হচ্ছে যে কোনো কোডিং প্রোগ্রামিং করি, এখন বিষয়টা হচ্ছে এটা তো করতে হবে, এডিটর করতে হবে, তাই না? এডিট ছাড়া তো হবে না। এখন আমাদের মাঝখানে অনেক এডিটর আছে, অনেকগুলো টেক্সট এডিটর আছে, যেগুলোর মধ্যে আমাদের এডিট করতে হবে, কোডিং করতে হবে। এর মধ্যে আমরা কিছু ছবি দেখি, হ্যাঁ, টেক্সট এডিটরের কিছু ছবি দেখি যে কি কি এডিটর আমাদের সামনে আছে। আপনারা সাবলাইম নাম শুনেছেন? সাবলাইম টেক্সট নাম শুনেছেন সবাই? শুনেছেন, আচ্ছা। এই সাবলাইম টেক্সট দিয়ে আমরা হচ্ছে কোডিং করব। কি করব? কোডিং করব, এডিটিং করব, ঠিক আছে? এরপর এখন এই সাবলাইম ইউজ করার জন্য আমাদের ডাউনলোড করতে হবে। পোর্টেবল ভার্সন দরকার নাই, আমরা লিগালি
আমাদের উইন্ডোজের জন্য ডিভাইসের জন্য ডাউনলোড করব। ঠিক আছে, ডাউনলোড কিভাবে করতে এটা আপনারা জানেন? আরেকটা ছিল নোট প্লাস প্লাস। নোট প্লাস প্লাস আছে, এন্ড হচ্ছে নেট প্লাস প্লাস আছে, ম্যানুয়াল ভিএস কোড আছে, ব্র্যাকেটস আছে। কিন্তু আপনারা ব্র্যাকেটস তারপর হচ্ছে ভিএস কোড এগুলো আমি এখন ইউজ করতে বেশি করে নিষেধ করব। এই জন্য করবো কারণ হচ্ছে ভিএস কোড বা হচ্ছে ব্র্যাকেটস এগুলো দিয়ে প্রজেক্ট করতে হয়। যখন আপনি নিজে একটু ক্যাপাবিলিটি হয়ে যাবে, একটু এক্সপিরিয়েন্স হয়ে যাবে, দেন আপনি ওগুলো ইউজ করবেন। কিন্তু এখন যদি আপনি সবকিছু সাপোর্ট নিয়ে করেন, যেমন আপনি লিখলেন প্যারাগ্রাফটা চলে আসলো, বা হচ্ছে আপনি যে কোনো একটা ট্যাগ নেম লিখলেন এটা চলে আসলো, এইটা আপনাকে কাজ ভুলে যাবেন আপনি কাজ। এই জন্য প্রথম অবস্থায় যখন কাজ করবেন তখন সব থেকে বেস্ট সাবলাইম অথবা নোটপ্যাড প্লাস প্লাস, এগুলোতে আপনাকে নিজের এক্সপিরিয়েন্সে শিখতে হবে। ঠিক আছে, দেন আচ্ছা আমরা 60 বিটটা ডাউনলোড করি। আমি আপনাদের ডাউনলোড সহ দেখাচ্ছি, আমার কাছে ডাউনলোড করা আছে, তা আপনাদের জন্য ডাউনলোড করে কিভাবে করবেন সেটা আমি একবারে শুরু থেকে দেখাচ্ছি, যাতে আপনাদের জন্য বোঝার জন্য সহজ হয়ে যায়। ঠিক আছে, সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন? পিছনে আপনি শুনতে পাচ্ছেন? বুঝতে পারছেন কথা? আচ্ছা, আপনারা চেক করে দেখতে পারেন আপনারা যে সামনে বসে আছেন ওই কম্পিউটারে সাবলাইম আছে কি নেই। আচ্ছা, এখানে যে অ্যাপটা আমরা ডাউনলোড করছি এটা পিসিতে নিচ্ছে না। হ্যাঁ, আমার কাছে ডাউনলোড করা একটা ফাইল আছে, এটা আমি একটু নিয়ে নিচ্ছি, দেখছি যে এটা দিয়ে হয় কিনা। ওকে, আমরা একটু দেখি। তবে ব্র্যাকেটস এন্ড হচ্ছে ভিএস কোডে একটা আপনারা সুবিধা হবে, সেটা হচ্ছে ওখানে লাইভ প্রিভিউ কাজ করা যায়। লাইভ প্রিভিউ কাজ করা যায়, আপনি যে কাজটা করবেন না সাথে সাথে পাশে দেখতে পাবেন। এই একটা সুবিধা আপনারা পাবেন যদি ব্র্যাকেটস অথবা ভিএস কোডে। আমরা ভিএস কোড অথবা ব্র্যাকেটসে কাজ করব, হ্যাঁ, কিন্তু এখন না, কিছুদিন পরে করব। এখানে সাবলাইমটাই প্রবলেম করছে। ডাউনলোড, হ্যাঁ হ্যাঁ, আমি পোর্টেবলটা নিচ্ছি, আমি পোর্টেবলটা ডাউনলোড করে দেখাচ্ছি। যারা যারা প্রোগ্রামিং করে এই জন্য সব থেকে বেস্ট হচ্ছে ল্যাপটপ, এই ডেস্কটপ। এটা জানেন সব থেকে বেস্ট হচ্ছে কি? ডেস্কটপ, কারণ লং টাইম কাজ করতে হয়। এত ফাইল সেভ করে রাখছে, খুঁজে বের করে মুশকিল। তবে সাবলাইমের নতুন একটা ভার্সন আসছে, সেটা জানেন? সাবলাইমের নতুন একটা ভার্সন রিলিজ হয়েছে কিছুদিন আগে, যেটা আপনারা হয়তো নতুন ঢুকলে ডাউনলোড করতে পারবেন। শেষ ফিচারটা খুব সুন্দর, ভিএস কোডের মতো করেছে। ঠিক আছে, তবে এখন আমরা যদি কোনো কিছু লিখতে চাই, কোনো কিছু যদি আমাদের এডিটরে করতে চাই, সেটা হচ্ছে প্রথম কি করতে হবে, কিসের মধ্যে লিখতে হয়? ট্যাগ নেম, ট্যাগের মধ্যে করতে হয়, না হলে সেটা ওয়েবে কি হবে না, শো হবে না। আমরা এখানে জাস্ট লিখলাম ট্যাগ নেম। ওকে, কি লিখলাম?
ট্যাগ নেম, ট্যাগ নেম। ওকে, আমি পুরোপুরি ম্যানুয়ালি দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে সহজ হয়। ট্যাগ নেম, ঠিক আছে। কোনো ট্যাগ যদি শুরুর ক্ষেত্রে আমরা গেটার দেন দিয়ে শুরু করব, অ্যান্ড হচ্ছে ওই ট্যাগটাকে শেষ করব লেস দেন দিয়ে, আবার গেটার দেন, তারপর হচ্ছে কি স্ল্যাশ ট্যাগ নেম, তারপর কি, তারপর হচ্ছে আবার লেস দেন। ওকে, আচ্ছা রিপিট আমি করছি, নো প্রবলেম। যখন আমরা কোনো ফাইল নিয়ে কাজ করব, আমরা যখন কোনো ফাইল নিয়ে কাজ করব, দেন হচ্ছে ওই যে ফাইলটা, ওইটা কি ফাইলে সেভ করব? HTML এ কাজ করার জন্য কি ফাইলে আমাদের সেভ করতে হয়? আমাদের HTML দিয়ে সেভ করতে হয়। ওকে, আমরা তাহলে করি index.html। আচ্ছা আমরা করি index.html। ওকে, এন্টার, এন্টার দিলাম। এরপরে আমরা এই ফাইলটাকে সাবলাইমে ওপেন করব, ঠিক আছে। এই ফাইলটা আমরা কি করব? সাবলাইমে ওপেন করব। ওপেন কিভাবে করব? আমরা ফাইলে ক্লিক করব, এরপর থেকে নিউ ফাইল, এরপরে আমরা এটা ডেস্কটপে সেভ করেছি, ডেস্কটপ, আমাদের ফাইলটা সেভ করেছি index.html দিয়ে। এই যে আমাদের ফাইলটা, তাই না? এই হচ্ছে আমাদের ফাইলটা। কিন্তু এইভাবে যদি আমরা ফাইল সেভ করি তাহলে আমাদের জন্য কি সহজ না কঠিন? বলেন তো, আমাদের জন্য সহজ না কঠিন? অবশ্যই কঠিন। যখন একটা প্রজেক্ট করবেন দেন হচ্ছে এখানে HTML ফাইল থাকবে, HTML ফাইল, CSS ফাইল, ইমেজ ফাইল, তারপর হচ্ছে jQuery ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল এবং ব্যাকএন্ডের জন্য PHP ইউজ করতে পারেন। এই ফাইলগুলো যখন একসাথে করবেন দেন হচ্ছে তখন কোনো কাজ খুঁজে পাবেন না, সময় মতো ইমেজ নিতে পারবেন না, বা হচ্ছে কোনো একটা সঠিক জিনিস খুঁজে বের করতেছেন সেটা খুঁজে পাবেন না। এই জন্য অলওয়েজ সবসময় কি করবেন? প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। কি করবেন? ফোল্ডার ক্রিয়েট করবেন। আপনাদের ব্যাচ দিয়ে আমি একটা ফোল্ডার করতেছি যাতে তার সুবিধা হয়। ওকে, এরপরে হচ্ছে আমরা এখানে আবার একটা ফোল্ডার নিচ্ছি, এখানে আমরা হচ্ছে টেক্সট ডকুমেন্ট, তারপর নিলাম index.html, এন্টার। ঠিক আছে, ডাবল ক্লিক করতে হবে, একবার ক্লিক করলে আসবে না হয়তো। এখান থেকে ফাইল, দেন হচ্ছে ওপেন ফাইল, ফাইল থেকে ওপেন ফাইল, এরপর হচ্ছে আমরা এটা সেভ করছি যেখানে, সেই ফাইল সেই লোকেশনে চলে যাব, লোকেশন, তারপর হচ্ছে PIS, এই ফাইলটা ধরে আমরা জাস্ট হচ্ছে ওপেনে ক্লিক করব। ঠিক আছে, আমরা মনে হয় মেবি ওপেন ফাইল দিয়েছি, তাই না? কি দিয়েছি? মেবি ওপেন ফাইল দিয়েছি, কিন্তু আমরা ফোল্ডারে কাজ করব সব সময়। ফান থেকে টেস্ট, এই ফোল্ডারটা আমরা ওপেন করব। ঠিক আছে, এরপর আমরা এটা কেটে দিচ্ছি, পিছনেরটা কেটে দিয়ে এটা অন করছি, এটা আমরা অন করলাম। এখন হচ্ছে আমাদের ফাইল নাম কি? index.html। এখন যদি এটার মধ্যে আমরা যে কিছু লিখি, আমরা যা কিছু ইচ্ছা লিখলাম, লেখার পর আমরা সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এটা আমরা ওপেন করি। এখন আমরা দেখতে পাচ্ছি না এটা আসছে না, কিন্তু আমরা যদি এইভাবে যদি হাজারো আমরা প্যারাগ্রাফ লিখি, আমরা কি করলাম? অনেক প্যারাগ্রাফ লিখলাম এইভাবে আমরা এই যে ইজাইন, আপনারা যদি কোনো প্যারাগ্রাফ নিতে হয় কোথা থেকে নেবেন? একটা সাইট বলে দিই, খুব ভালো একটা সাইট, সেটা হচ্ছে ইজাইন আর্টিকেল। কি নাম? ইজাইন আর্টিকেলস। এই সাইটে আসবেন, এখানে আপনি যে কোনো টাইপের মানে প্যারাগ্রাফ পাবেন, আপনার যেরকম দরকার, জাস্ট হচ্ছে ওই টপিকটা সার্চ দিতে হয়, তারপর আপনি খুঁজে পাবেন। আমরা এখানে ঢুকলাম, একটু নেটে স্লো করছে,
ওকে, আমরা যেহেতু নেট সোলো করতেছি এখান থেকে জাস্ট হচ্ছে আমরা অল্প কিছু কন্টেন্ট নিলাম, নেওয়ার পরে আমরা এখানে এসে পেস্ট করে দিলাম, ঠিক আছে? পেস্ট করে সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমাদের যে প্রোগ্রামটা সেটা অন করলাম। এখন দেখতে পাবো যে আমাদের ওখানে আমরা ওখানে যা লিখছি, যে এই কন্টেন্টগুলো লিখছি এখানে আসছে। আচ্ছা, এখানে আসছে, কিন্তু এখন আমাদের এখানে আসলে আমাদের নিজেদের মতো তো হলো না। HTML যেভাবে করতে হয়, যেভাবে এডিটর করতে হয়, কোডিং করতে হয়, সেটা তো হলো না। ওই সিস্টেমে আমরা বর্তমানে HTML5 চেনার উপায় জানেন আপনারা? HTML5, এটা যে HTML5 দিয়ে করা হয়েছে, এটা আমরা চিনবো কিভাবে? এনিওয়ান, এনি আইডিয়া? যদি HTML5 দিয়ে করা হয় তাহলে অবশ্যই ডক টাইপ HTML লেখা থাকবে। আচ্ছা, মাউসটা তো প্রবলেম করছে কেন? HTML কি লেখা থাকবে? ডক টাইপ HTML। ওকে, HTML এটা আমরা ক্লোজ করে দিলাম। এখন আমাদের HTML যেই শুরুটা, সেটা আমরা শুরু করছি। ওকে, সবার কম্পিউটারে কি এটা আসছে? সবার কম্পিউটারে কি সাবলাইম আছে? কি প্রবলেম হচ্ছে? কম্পিউটার অফ। ওকে, চলছে কোনটা? মানে অফ এরকম কয়টা আছে কম্পিউটার? আপনারটা চলছে? সাবলাইম চলে আছে আপনারটা? ওকে, ঠিক আছে। আমরা তো ম্যানুয়ালি করবো, আমরা কোনো সাবলাইমের হেল্প নিব না। আমরা সাবলাইমে কিভাবে করতে হয় আমরা জানি না। সাবলাইমের কিভাবে হেল্প নিতে হয় সেটা আমরা সাবলাইম থেকে নিব না, ঠিক আছে? প্রথম আমরা লিখলাম ইন্টার HTML ক্লোজ স্পেস দেন হচ্ছে HTML ক্লোজ। HTML এর মধ্যে কি হয়? HTML এর মধ্যে কি বসাতে হয়? HTML এর পরে কি? HTML এর পরে হচ্ছে কি? হেড। আপনারা শিওর? ওকে, হেডের মধ্যে বডি, হেডের মধ্যে টাইটেল বসাতে হবে। কি বসাতে হবে? টাইটেল। ওকে, এরপর হেডের পরে বডি। ওকে, হেডের পরে বডি, তাই না? আমার জন্য সবথেকে বেস্ট হতো যদি আমি কিবোর্ড পাইতাম। হ্যাঁ, আমি সবসময় কাজ করি কিবোর্ডে, কিন্তু ল্যাপটপের করার জন্য একটু প্রবলেম আছে। আমি দেখি একটু কিবোর্ড পাই কিনা। জাস্ট ওয়েট। আপনারা যদি বুঝে না থাকেন আমাকে অবশ্যই কোশ্চেন করবেন, ঠিক আছে? কোশ্চেন না করলে কি করতে পারবেন না, শিখতে পারবেন না। আমি যখন দেখাচ্ছি তখন হচ্ছে আপনারা একটু দেখবেন প্লিজ। হ্যাঁ, আপনাদের করার জন্য আমি সময় দিব। আমি বলবো যে আপনারা হয়তো 5 মিনিট 10 মিনিট প্র্যাকটিস করেন, আমি বলবো, ঠিক আছে? কিন্তু যখন আমি করাবো তখন আপনি একটু করবেন। কিবোর্ড তো হচ্ছে না, লাইন তো আসছে। এখানে HTML টাইপ করে অটোমেটিক দিয়ে দেবে। হ্যাঁ, সেটা আমরা অটোমেটিক এখন নিব না, আমরা দুই একটা ক্লাস করে তারপর নিব, ঠিক আছে? কিবোর্ডে কাজ করছে না, এরপর থেকে আমার বাসা থেকে কিবোর্ড নিয়ে আসতে হবে। বুঝতে পারছি কি করতে হবে? আমার বাসা থেকে কিবোর্ড নিয়ে আসতে হবে, নাহলে ক্লাস নেওয়া যাবে না। ওকে, নো প্রবলেম। আজকে আমরা নেই, এরপর থেকে হয়তো আমরা একটা ব্যবস্থা করে নেব, ঠিক আছে? এরপর হচ্ছে বডি। কি বডি? ওকে, এরপর যে কোনো জিনিস আমরা তো ওপেন করলাম, কিন্তু ক্লোজ করতে হবে না? HTML এর ক্লোজ কোথায় করতে হবে? এই উপরে? পুরো প্রজেক্টের কোথায়? নিচে, একদম লাস্টে।
ওকে, এখন আমরা একটা টাইটেল দিই। কি টাইটেল দিতে পারি? ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস। দেন হচ্ছে আমরা হেডের মধ্যে সবসময় টাইটেল বা হচ্ছে লিঙ্ক আপের জন্য ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? লিঙ্ক আপের জন্য। আমরা যখন সিএসএস লিঙ্ক করব বা হচ্ছে কোনো লিঙ্ক বসাবো, হ্যাঁ, কোনো গুগল ফন্ট হোক বা অসাম ফন্ট হোক, যেটা হোক, আমরা তখন লিঙ্ক আপ করার জন্য হেডের মধ্যে ইউজ করব। আর বডির মধ্যে পুরো প্রজেক্টটা আমরা ইউজ করব। ঠিক আছে? এখন বডির মধ্যে সাধারণত আমরা লিখি যে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। ঠিক আছে? আচ্ছা, এক মিনিট, আমি আপনাদের আজকের মডিউলে কি কি আছে সেটা একবার লিস্টটা দেখে নিচ্ছি। হ্যাঁ, আপনাদের জন্য সুবিধা হবে, আমার জন্য সুবিধা হবে। আমাদের ক্লাস দুটো কয়টা হবে? আপনাদের ক্লাস হচ্ছে 16টা। কয়টা? 16টা। দেখতে পাচ্ছি না। ওকে, ঠিক আছে। এরপর হলো প্রথমে আমরা এখানে আসলাম, এরপর হচ্ছে আমাদের কোডে গেলাম। কোডে যাওয়ার পরে আপনারা জানেন হেডিং কয়টা? 6টা হেডিং। ওকে, হেডিং যে কোনো জিনিস আমরা যখন ইউজ করব তো হেডিং এর একটা ট্যাগ আছে। ঠিক আছে? প্যারাগ্রাফের একটা ট্যাগ আছে, তারপর হচ্ছে ব্রেকের জন্য ট্যাগ আছে। যে কোনো জিনিস ইউজ করার জন্য আমরা ট্যাগ ইউজ করব। তো আমরা প্রথম লিখি H1। আমরা হেডিং এর জন্য পুরোটা লিখব না, শুধু H লিখব, জাস্ট H1। এরপরে আমাদের কয়টা আছে টোটাল? 6টা। মাউস তো কাজ করে না। আচ্ছা, এরপর আমরা এখানে লিখি হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে? তারপর এটা সেভ দিতে হবে। সিস্টেম ক্যান নট ফাইন্ড দ্য পাথ। ওকে, রিলোড দিলাম। এখানে প্রবলেম করছে আসলে। আমি আমার যে অ্যাপসটা আমি নিয়েছিলাম ওইটা নিয়ে সব থেকে বেটার হতো। এখানে অনেক সমস্যা করছে। এই যে সেভ নাচ্ছে না, প্রবলেম করছে। আচ্ছা, জাস্ট 2 মিনিটস, আমি একটু পুরোপুরি সেট আপটা করে নিই, দেখি আসলে কি ঝামেলার সমস্যাটা করতেছে। মাই গড, এত ফাইল করে রেখেছে। আপনাদের যেটা কি কাজ করছে? সবারটা কাজ করছে? সেভ না হওয়ার একটাই কারণ এখন আমার মাথায় আসছে, সেটা হচ্ছে আপনাদের এই ফাইলটা সেভ করা হয়েছে কোথায়? আমার পেন ড্রাইভে। পেন ড্রাইভ আমি খুলে ফেলছি, আমি খেয়াল করিনি যে পেন ড্রাইভ খুলে ফেলছি, এই জন্য মানে সেভ হচ্ছিল না। হচ্ছে না। ওকে, ঠিক আছে। এবার আমরা এই ফোল্ডারটাকে এখন এখানে আছে, এখন আমরা কি করব? এটা ক্লোজ করে দিয়ে এখানে যাব। এখানে যে এখন আমরা কন্ট্রোল সেভ দিলাম। কি দিলাম? কন্ট্রোল সেভ।
সেভ দেওয়ার পরে আমরা আসছি হচ্ছে ক্রমে এসে এখন রিলোড দিচ্ছি। আসছে, এখন আসছে হ্যালো ওয়ার্ল্ড। এটা হচ্ছে একটা কি, একটা হেডিং। তারপর হচ্ছে যখন আমরা কোনো প্যারাগ্রাফ লিখতে যাব, যখন কোনো কি করব, কোনো প্যারাগ্রাফ লিখতে যাব, তখন আমরা কোনটাকে ইউজ করব, পিটাগ ইউজ করব। পিটাগের মধ্যে আমরা কিছু প্যারাগ্রাফ লিখে দিচ্ছি। প্যারাগ্রাফ লেখার জন্য আমরা লোরেম থেকেও নিতে পারি, বা হচ্ছে আরেকটা সাইট বলেছি ইজ অ্যান আর্টিকেল থেকেও নিতে পারি। আমরা ইজ অ্যান আর্টিকেল থেকে এই আর্টিকেলটা নিলাম, নেওয়ার পরে এরপর হচ্ছে আমাদের ক্রমে গেলাম, ক্রম থেকে আমরা আমাদের সাবলাইমে এখান থেকে পেস্ট করার পরে কন্ট্রোল সেভ। এরপর হচ্ছে ক্রম এসে আমাদের সাইটে এসে আমরা জাস্ট ক্লিক, এটা আমরা রিলোড করব। কি করব, রিলোড। আমাদের প্যারাগ্রাফটা আসছে। এখন প্রশ্ন হলো যে আমাদের হ্যালো ওয়ার্ল্ড কেন নিচে আসলো আর প্যারাগ্রাফটা কেন উপরে আসলো? কেন আসলো? কারণ হচ্ছে আমরা আমাদের প্রথম ইউজ করছি হচ্ছে আমাদের প্যারাগ্রাফ টুল, এরপর ইউজ করছি আমাদের H1 টুল। যদি আমাদের H1 টুলটা আমরা উপরে ইউজ করি, এটা যদি আমরা কন্ট্রোল এক্স দিয়ে বডিতে ইন্টার দিয়ে কন্ট্রোল ভি দেই, এরপরে সেভ দিয়ে তারপর যদি আমরা ক্রমে আসি, দেন আমরা রিলোড দিলাম F5, এরপরে আমরা রিলোড দিলাম, এখন হ্যালো ওয়ার্ল্ডটা উপরে চলে আসছে। ঠিক আছে, এতটুকু আপনারা বুঝতে পারছেন কিভাবে স্ট্রাকচারটা নিতে হয়? বুঝতে পারছেন সবাই? এখন এই যে আমরা একটা HTML নিলাম, বডি নিলাম, এরপর হচ্ছে টাইটেল নিলাম, তারপর হচ্ছে এই যে বডি নিলাম, এগুলো কি আপনারা জানেন? এগুলো হচ্ছে এক একটা এলিমেন্টস। কি এক একটা এলিমেন্টস, এগুলো হচ্ছে এক একটা এলিমেন্টস। আর এই যে একটা H1 নিলাম, তারপর হচ্ছে একটা P নিলাম, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। এগুলো কি অ্যাট্রিবিউট। এবং আমরা যেখানে H1 নিলাম, আমরা এই 6টাই নিব যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। H2 H1 দ্বারা বোঝায় হচ্ছে টাইটেল বার। কি বোঝায়? টাইটেল বার। আমরা যখন কোনো সাইটে যাব, আমরা যদি প্রথম আলোতে যাই, কিসে যাব? প্রথম আলো, PROTHOM, প্রথম আলো। প্রথম আলো নিউজ পেপারে ঢোকার পরে যখন আমরা ঢুকবো, এখানে দেখতে পাচ্ছি এই যে একটা লেখা বড়, হ্যাঁ। এরপর যখন আবার আমরা নিচে আসবো, একটু নিচে আসি, এটা কিন্তু প্রথম আলো সাইট না, এটা হচ্ছে কুশেরো.com। আমরা ঢুকবো হচ্ছে প্রথম আলোতে। ঠিক আছে, একটা নিউজ পেপার। আচ্ছা, আমরা এগুলো একটু কেটে দিচ্ছি। এখানে অব্র আছে, মেবি সেভ করা। কন্ট্রোল অল ফি। ওকে, এরপরে ব্যাক টু দ্য পয়েন্ট আমরা চলে আসি। হ্যাঁ, এরপর হচ্ছে আমরা H2 নিলাম, তারপর হচ্ছে আমরা H3 নিলাম, এরপর হচ্ছে H4 নিব। ঠিক আছে, আমি দেখেছি ওই যে কিবোর্ডের প্রবলেম ছিল। এরপরে H3, তারপরে H4, তারপরে H5, H5, H6, ঠিক আছে, H6। এখন এখানে যদি আমরা শুধু লিখি যে স্কিলড, দেন আমরা H3 তেও লিখলাম স্কিলড। এই যে আমরা লেখাটা লিখলাম, এখন এর মধ্যে যে পার্থক্যটা হবে,
H1 থেকে H6 এর মধ্যে যে পার্থক্যটা হবে, আমরা S1 কখন ইউজ করব আর S6 কখন ইউজ করব। প্রবলেম করে কিবোর্ডে। আচ্ছা, এরপরে রিলোড দিলাম। এখন এখানে যে দেখতেছি হ্যালো ওয়ার্ল্ড, তারপর হচ্ছে নিচে যে স্কিলগুলো দেখতেছি, তারপর একটা হচ্ছে H2, একটা H3, একটা H4, একটা H5, একটা H6। এখন আমাদের বুঝতে হবে যে H1 কখন ইউজ করব আর H2 কখন ইউজ করব, H3 ইউজ করব। উপরে যখন কোনো ওয়েবসাইট ইউজ করব, ওয়েবসাইটের ক্ষেত্রে আমাদের যখন উপরে কোনো প্রতিবেদন লিখতে হয়, প্রতিবেদন উপরে লেখাটা বড় লিখতে হয়, এরপরে তারপরে নিচে লেখাটা ছোট লিখতে হয়। কিন্তু হেডিং যেটা আছে এটা হচ্ছে জাস্ট আমরা টাইটেলের ক্ষেত্রে ইউজ করব। অনেক সময় H1 ইউজ করব না, অনেক সময় H3 ইউজ করব, প্রতিবেদনের ক্ষেত্রে H2 ইউজ করব। এটা হচ্ছে আমরা যেই কাজটা করব ওই কাজের উপর নির্ভর করে। সবসময় যে আমাদের H6 লাগবে বা হচ্ছে H2 লাগবে বা H4 লাগবে, এটা কোনো কি বাধ্যকতা নাই। এটা কোনো আমাদের সিস্টেমিক নাই যে না অলওয়েজ H1 ইউজ করতে হবে বা H3 ইউজ করতে হবে। ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা যখন প্যারাগ্রাফের মধ্যে যখন কোনো কোটেশন ইউজ করব, কি ইউজ করব, কোটেশন ইউজ করব। এই যে আমাদের এখানে প্যারাগ্রাফটা আছে, আমরা আচ্ছা আরেকটু শুরু থেকে বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আসলাম। এখানে আসার পরে আমরা যখন নতুন কোনো ফাইল নেই, ফাইল নেওয়ার পরে এখানে যদি আমরা কিছু লিখি, দেন হচ্ছে এখানে অনেক ধরনের ডিজাইন দেখতে পাই না, অনেক ধরনের ডিজাইন, যেমন বোল্ড আছে, ইটালিক আছে, আন্ডারলাইন আছে, অ্যান্ড হচ্ছে কালার করা যায়, তারপর হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়। এইটা আমরা ওয়েব ডিজাইনও চাইলে দিতে পারি। আমরা চাইলে ওয়েব ডিজাইনটাকে মানে হচ্ছে আমরা যেভাবে ইচ্ছা নিজের মতো করে সাজাতে পারি। আমরা আমাদের নিজেদের মতো করে যেভাবে ইচ্ছা আমরা সেভাবে এখানে লিখব। প্রথম আমরা এখানে লিখলাম যে আচ্ছা পারপেচুয়াল, ঠিক আছে, কি লিখলাম, পারপেচুয়াল। এখন এই লেখাটা আমরা তো চাই একটু বোল্ড করতে। এখন যদি বোল্ড করতে চাই তাহলে আমাকে একটা কি করতে হবে, একটা ট্যাগ ইউজ করতে হবে। তো বোল্ডের ট্যাগ কি, আমরা জাস্ট একটা বি ইউজ করলাম। বোল্ডের ট্যাগ হচ্ছে জাস্ট আমরা একটা বি ইউজ করলাম, বি। এখন আমরা এইটা যে মানে ওপেন করলাম, এটা ক্লোজ করতে হবে না। ক্লোজ কি করে করব, জাস্ট গ্রেটার দেন, তারপর হচ্ছে স্ল্যাশ, তারপর সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমরা চলে আসলাম আমাদের ক্রমে এসার পর আমরা রিলোড দিচ্ছি। পারপেচুয়ালটা আমাদের কি বোল্ড হয়েছে, আচ্ছা এটা বোল্ড হয়েছে। এরপর আমরা ঠিক এরপরের যে ওয়ার্ডটা আছে ডাউন, এটাকে আমরা চাচ্ছি যে একটু কালার দিব। কি করব, কালার দিব। তো কালারের জন্য যে মার্ক করতে হবে, মার্কের জন্য কি শুধু এম দিব না পুরোটা লিখবো, আমরা হচ্ছে এইটার জন্য পুরোটা লিখতে হবে মার্ক। আমরা মার্ক লিখলাম। এরপরে এই ডাউনের ক্ষেত্রে আমরা এটা ক্লোজ করলাম। এখন সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ক্রমে আসলাম। আসার পরে ক্লিক করলাম, দেখতেছি আমাদের এটা মার্ক হয়েছে। এরপরে সেম ভাবে আমরা যদি চাই এইটাকে একটু আমরা ইটালিক করব, এই ফন্টটাকে আমরা একটু ইটালিক করব, ইটালিক করে ক্লোজ। এরপরে আমাদের যে ফন্টটা শেষ আছে তারপর গ্রেটার দেন স্ল্যাশ, সেভ করলাম। সেভ করার পর ক্রমে আসলাম, তারপর হচ্ছে রিলোড দিলাম। আমাদের দাটা কি একটু ইটালিক হয়েছে, অল্প একটু দেখা যাচ্ছে যে আমাদের এটা অল্প একটু জাস্ট ইটালিক হয়েছে। এরপরে হচ্ছে আমরা এটা ইটালিক করেছি। ওয়েট, আমরা আরও কিছু প্যারাগ্রাফ নিয়ে নিই, তাহলে আমাদের জন্য আরও বেটার হবে। অল্প কিছু প্যারাগ্রাফের জন্য আমরা এতগুলো কোটেশন ইউজ করতে পারবো না। এখানে অব্রোটা অন হয়ে গেছে, আমরা তো অব্রোতে টাইপ করব না। আমরা আমাদের আননোন যেগুলো আমরা একটু কেটে দিই। হ্যাঁ, আমাদের যে যে ট্যাবগুলো লাগবে না আমরা সেগুলো একটু কেটে দিব। কিবোর্ড অব্রো, এটা আমরা আপাতত এক্সিস্ট করে দিচ্ছি। এক্সিস্ট আমরা আমাদের জাস্ট হচ্ছে নর্মাল ভাষায় লিখব। আমরা লোরেম থেকে কিছু টেক্সট নিয়ে নিব, লোরেম জেনারেটর। আপনারা কি জানেন এই HTML, CSS, তারপর হচ্ছে আরও যত কিছু শেখার জন্য প্র্যাকটিস আপনারা এগুলো কোথা থেকে করবেন, কোন সাইট থেকে করতে হয়? W3 স্কুল। হ্যাঁ, আর কোনো নাম জানা আছে?
W3 স্কুল হচ্ছে যতটা, এর থেকেও আপনারা ভালো শিখতে পারেন। আরেকটা W3 আছে, সেটা হচ্ছে W3 ডক্স। ঠিক আছে, W3 ডক্স, এগুলো একটু চেক করবেন। W3 ডক্স ক্লিক করলাম, দেন হচ্ছে ডক্স, আমরা এখানে .com ইউজ করি, w3docs.com, ইন্টার। এরপরেও আপনি যেটা বলেছেন সেটাও বেস্ট, W3 স্কুলস। কারণ হচ্ছে বাসায় যখন আপনারা প্র্যাকটিস করবেন, দেন হচ্ছে অনেক সময় অনেক কিছু মানুষ ভুলে যায় না? সব কিছু মনে থাকবে? সব কিছু মানুষের মনে থাকে না, এই জন্য অনেক সময় অনেক কিছু ভুলে যায়, যার কারণে তখন এগুলো ইউজ করার জন্য আমাদের দরকার হবে। আচ্ছা, আপনাদের HTML in W3 schools, ওকে, ইন্টার। এই যেখানে আমরা আসছি, এখন আমরা যেটা করছি সেটার নাম কি? এতক্ষণ আপনাকে যেটা বললাম আমরা, যে এখন আমরা যেটা করছি সেটার নাম কি? আমরা তখন এলিমেন্টসের নাম বলেছি না, তারপর হচ্ছে ফর্মে কোটেশনের নাম বলছি না এগুলো, তারপর হচ্ছে আমরা কমেন্টসের নাম শুনছি না। কমেন্টস বলতে, কমেন্টস এমন একটা জিনিস, সেটা হচ্ছে আপনার ওয়েব ডেভেলপারের ক্ষেত্রে যেখানে কোডিং করা হয়, সেখানে ওয়েব ডেভেলপার ব্যতীত অন্য কোনো কাস্টমার সেটা দেখতে পাবে। যেমন আমি যদি এখানে এই যে লেখাটা এখান থেকে শুরু করে বা এইখানে একটা আমি প্যারাগ্রাফ নিলাম, বোঝার সাথে বলছি, প্যারাগ্রাফ নিলাম, এরপর আমি এখানে লিখলাম কথার কথা মাই নেম লিখলাম, ঠিক আছে, এখানে আমরা লিখলাম মিরাজুল খান, ওকে। এবার আমরা চাচ্ছি কি যে এইটা শুধু আমিই দেখব, আর কেউ দেখবে না। দেন হচ্ছে আমি এটা পুরোটা সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট কোশ্চেন মার্ক, এই জিনিসটা এখন শুধু আমি দেখতে পাচ্ছি। এটা আমি সেভ করি, সেভ করার পর তারপর যদি আমার সাইটে যাই, আমার সাইটে আমি অন করলাম, এরপর হচ্ছে রিলোড দিলাম, এই যে বারবার রিলোড দিই, ওটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। এইটা কি জাস্ট বলা হয় HTML কমেন্টস। কোনো কিছু, কোনো লেখাকে, কোনো ট্যাগকে বা যে কোনো কিছুকে হাইড করার জন্য, সেটা হচ্ছে আমি যখন এই ফাইলটা কাউকে দিব, শুধু ওই ডেভেলপারই দেখতে পাবে। অ্যাজ এ যারা ভিজিটর তাদের জন্য এটা না। কোনো কিছু হাইড করার জন্য, কোনো ডেভেলপারের জন্য, কোনো মেসেজ দেওয়ার জন্য বা তাকে কিছু বোঝানোর জন্য আমরা হচ্ছে HTML কমেন্টস ইউজ করব। HTML কমেন্টস দ্বারা আমরা ডেভেলপারকে মেসেজ দিব, কিন্তু কোনো ভিজিটরকে বা হচ্ছে কোনো পাবলিককে মেসেজ আমরা দিব না, ঠিক আছে। এরপরে আমরা এখন যেটা করতেছিলাম সেটার নাম হচ্ছে এলিমেন্টস না, আমরা এখন HTML আমরা হেডিংস করেছি, এরপর হচ্ছে অ্যাট্রিবিউট করেছি, কমেন্টস করেছি, তারপর হচ্ছে আমরা ফরম্যাটিং যদি করতে চাই, যেটা আমি মাত্র আপনাদেরকে দেখাইতে চাইছিলাম, যে ফরম্যাটিং যেটা আমি শুরু করেছি আপনাদের জন্য। আচ্ছা, আমরা একটু কোডে আসি, কোডে এসে আপনাকে এখন এই যে লেখাটা এখানে কি আছে? ক্রিয়েশন, কি আছে? ক্রিয়েশন। এই ক্রিয়েশনকে যদি আমরা একটু ইএম করতে চাই, ইএম মানে হচ্ছে ইটালিকের মতনই, জাস্ট হচ্ছে শিফট ইএম ক্লোজ, এরপর হচ্ছে ক্রিয়েশনের পরে যে গ্রেটার দেন ক্লোজ, আমরা এটা সেভ করি, সেভ দিয়ে আমরা ক্রমে এসে রান করি। জাস্ট হচ্ছে আমাদের ফাইলটা কোথায়, আমরা এটাকে রিলোড করি। এখন দেখছি এই যে ক্রিয়েশনটা একটু মনে হয় ইটালিকের মতন হয়ে গেছে, দেখা যাচ্ছে, ওকে। এরপরে আমরা অনেক সময় অঙ্ক করি না, যদি বলি 8 ক্লাস 8-এর বাচ্চা 8, এখন এই 8 তো যদি আমরা ইউজ করি, কিন্তু এই 8টা কি এরকম বসে? আমরা যদি এটা এখন ক্রমে ওপেন করি, ওপেন করলাম ক্রমে, এখন আমরা দেখতেছি 8, কিন্তু এইভাবে 8 রাখলে চলবে না। তো কি করতে হবে? এই টিটাকে উপরে উঠাইতে হবে। এই টিটাকে কিভাবে উপরে উঠাবো? এই টি এর আগে আমরা কি বলেন, সুপার স্কিপ ইউজ করবো, SUP, সুপার স্কিপ। এটা আমরা এখন আবার ক্লোজ করব, সেভ দিলাম, সেভ দেওয়ার পরে আমরা ক্রমে আসলাম, ক্রমে আসার পরে রিলোড, উপরে উঠেছে। কিন্তু যদি এটা নিচে নামাইতে চাই সেক্ষেত্রে কি করবো? আমরা সাবস্ক্রিপ্ট, জাস্ট পি এর জায়গায় কি বসাবো? বি, পি এর জায়গায় বি বসাবো। তারপরে হচ্ছে আমরা ক্রমে আসি, ক্রমে এসে জাস্ট হচ্ছে এখানে আমরা রিলোড দিই, দেখি যে 8 নিচে চলে গেছে, 8
নিচ চলে গেছে। তারপরে হচ্ছে আমাদের চাচ্ছি এই প্যারাগ্রাফের পরে আমরা একটা ইমেজ ইউজ করব। কি ইউজ করব? একটা ইমেজ। জাস্ট আমরা আগে একটা ইমেজ ডাউনলোড করি। আমরা গুগল এসে তো মানে ইমেজ লিখতে ভয় করে, অনেক সময় গুগল যে কি সাজেস্ট করে গুগল নিজেই বোঝে না। google.com এসে আমরা জাস্ট লিখলাম হচ্ছে নেচার ইমেজ সেভ। একটু নেটের প্রবলেম করছে। ওকে, আমরা এখান থেকে এই ইমেজটা নেই। এই ইমেজটা হচ্ছে আমরা প্রথম ডাউনলোড করি। এই ইমেজটা আমরা ডাউনলোড করছি, সেভ ইমেজ। এরপরে হচ্ছে আমাদের যে ফাইলটা আছে ওই ফাইলের মধ্যে আমরা নিয়ে সেভ করি। এখানে এসে পিসের মধ্যে আমরা এখানে সেভ করলাম। এটার হচ্ছে আমরা নামটা দিব জাস্ট হচ্ছে ইমেজ img, তারপর হচ্ছে সেভ। এখন আমাদের ফাইলে আমরা ঢুকলাম। ফাইলে এসে আমাদের ফোল্ডার, দেন হচ্ছে পিস, তারপর হচ্ছে ইমেজ। আমরা আগেই বলেছি ইমেজের জন্য আমরা ইমেজ এভাবে রাখবো না, ইমেজের জন্য আমরা আলাদা একটা ফোল্ডার নিব। আচ্ছা, এটা আমি দেখাচ্ছি, তাহলে আরেকটা জিনিস শিখাইতে পারবো। সেটা হচ্ছে এখানে ঢোকার পরে আমাদের ইমেজের জন্য কি ট্যাগ ইউজ করতে হয়? কি ট্যাগ? img টু। আচ্ছা, আমরা ঠিক আছে img ট্যাগ নেই, দেখি কাজ করে কিনা। img ট্যাগ নিলাম, ঠিক আছে। এরপরে সোর্স ফাইলের মধ্যে আমার যে ফাইলটা আছে, আমার ইমেজের যে নামটা আছে, আমার ইমেজের নাম কি সেটা আমার একটু দেখে আসতে হবে। কি নাম? সেটা হচ্ছে img.jpg। img.jpeg। ওকে, সেভ করলাম। সেভ করে এখন যদি আমি ক্রমে আসি, এখানে এসে জাস্ট ক্রম রিলোড। আচ্ছা, ইমেজটা দেখতেছি পাচ্ছে না, তার মানে হচ্ছে সেভ। আচ্ছা, এই যে ক্রম থেকে তারপর হচ্ছে রিলোড। আচ্ছা, তাও পাচ্ছে না। বলুন তো কেন পাচ্ছে না? যে কোনো একজন। কারণ এটা ফাইল নাই। কোথায় ফাইল নাই? আলাদা ইমেজের ফাইল লাগে। ইমেজের ফাইল তো আমরা ছাড়াও ইমেজ নিতে পারি, সেটার জন্য আমরা ফাইল প্যাথ দিব। প্যাথ তো আমাদের দরকার নাই, আমরা হচ্ছে জাস্ট ইমেজটাকে শো করাবো। কি করাবো? ইমেজটাকে শো করাবো। আমরা পিটা কেটে দিচ্ছি, আমাদের এখানে পি এর প্রয়োজন নাই। আমরা এটা কেটে দিয়ে ইন্টার /img, তারপর হচ্ছে আমরা, আচ্ছা মাউসটা তো প্রবলেম করছে, কেন কোনো কিছু লিখে মানে কিছু করতে পারতেছি না। সোর্স ফাইল ঠিক আছে? সোর্স ফাইল কি ঠিক আছে আমাদের? আচ্ছা, একটু দেখে নেই আমরা যে আমরা ওইখানে ইমেজটা রেখেছি কিনা। index.html, এরপর হচ্ছে ইমেজ। ওকে, আচ্ছা, ইমেজের নাম দিয়েছি আমরা img.jpg। আচ্ছা, আমরা jpg দিচ্ছি, img.jpg। এখন আমরা সেভ করি। আমরা jpeg ইউজ করছিলাম, মেবি jpeg ইউজ করেছিলাম, যার জন্য আমাদের ইমেজটা শো করেনি, আমাদের প্যাথ ভুলেছিল। এখন ইমেজটা এসেছে, তাই না? এই ইমেজটার ক্ষেত্রে এখন আমরা ইমেজ আবার একটু যাই। এই যে ইমেজে আসলাম, এখন এই ইমেজটার কি আর কিছু করা যেতে পারে? আমি যদি চাই এই ইমেজটাকে ফুল পেজও করবো, আমার এই পেজটা যত বড় থাকবে এই ইমেজটা তত বড় থাকবে, সেটা কি সম্ভব? আচ্ছা, সেটা সম্ভব। তার আগে আমরা দেখি যে ইমেজটার যদি আমরা একটু হাইট ওয়েট দিতে চাই, এটার হাইট দিলাম আমরা 600 পিক্সেল, অ্যান্ড আমরা উইথ দিলাম হচ্ছে 400 পিক্সেল। ওকে, সেভ। এরপর হচ্ছে আমরা ক্রমে আসলাম। ক্রমে এসে আমরা জাস্ট রিলোড দিলাম। দেখতে পাচ্ছি ইমেজটা বড় হয়েছে না? কিন্তু এইটা এখন আমি কিভাবে মাপবো যে আমার ল্যাপটপের সাইজ কত আর ইমেজটা আমি কতটুকু নিলে ভালো হয়? এটার জন্য আমার এত কষ্ট করার দরকার নাই। জাস্ট হচ্ছে আমি উইথ হাইট দিব, হাইট দিয়ে এটা আমি কত পার্সেন্ট চাচ্ছি ডিসপ্লে, আমি জাস্ট এখানে দিয়ে দিলাম 100%। এটা উইথ হাইট কত হবে? 100%। আচ্ছা, দেখি এখন এই যে 100% দিলাম,
এখন দেখি এটা ইমেজটা কতটুকু আসে। আচ্ছা, এখন ইমেজের যে বর্তমান যে সাইজ, আমাদের ইমেজটার বর্তমান যে সাইজ সেটা চলে গেছে। ঠিক আছে, কন্ট্রোল সেভ, এখানে একটা কলন পড়েছিল, ওকে, এরপরে রিলোড। আচ্ছা, তাও দেখতেছি কাজ করতেছে না। এটা এখন কেন কাজ করতেছে না বলেন? হাইটের পরে কি লাগে? আমরা উইথ দিছিলাম, উইথ কি আমরা দিয়েছিলাম? আপনারা কি বুঝতেছেন? ক্লাস সবাই বুঝতেছেন? কি প্রবলেম হচ্ছে? আচ্ছা, মানে আমি যে কোডিংটা করছি এটা আমি মানে অটো করছি, আপনি নিতে পারছেন না, তাই তো? আচ্ছা, সফটওয়্যারের সাথে মানে তাদের পরিচয় না। মানে কি পেজের কি হয়েছে কি বুঝতে পারেননি? হ্যাঁ, চেঞ্জ করি যখন। ওকে, আমাকে একটু বলতে হবে আপনাদের যে সমস্যাটি, যখন আমাকে বলবেন তখন সলভ করার সুযোগ হবে। ভাই বলেছে যার কোডিং এর সময় সে অনেক কোডের সাথে পরিচিত নয়, এবং সফটওয়্যারের সাথে পরিচয় না। না সফটওয়্যারের সাথে পরিচিত, কিন্তু আমরা যে কোডিং দিয়ে কাজ করি, আমরা যে প্যারাগ্রাফটাকে ইউজ করছি, হেডিংটাকে ইউজ করছি, এবং হচ্ছে বিআর ইউজ করছি, বা হচ্ছে আরও যে আমরা কোটেশন ইউজ করছি, ফরম্যাটিং ইউজ করছি, এগুলোর সাথে পরিচয় নেই। কিন্তু এখন এই কোডিং এর সাথে পরিচয় হওয়ার জন্য আমরা এগুলো শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কোডিং আলাদাভাবে আলোচনা করব। দেন হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে, কাজ করতে সুবিধা হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, উনি একটা বলেছে যে উনি শুরু থেকে একটা জিনিস বুঝে নেয়, সেটা কি? শুরু থেকে প্যারাগ্রাফের মধ্যে, হ্যাঁ, নামানোর পরে, হ্যাঁ অবশ্যই ধরতে পারে নাই। আচ্ছা, আপনি পেজটাকে ধরতে পারেন নাই, ওকে। দেন হচ্ছে আমি আপনার জন্য আবার একটু বলছি, আমরা যখন সাবলাইম ডাউনলোড করব, দেন হচ্ছে সাবলাইম ডাউনলোড করার পর এটা যখন আমরা ওপেন করব, ওপেন করার পর আমাদের একটা, আচ্ছা আমরা এই ডকুমেন্টটা একটু কেটে দিই, হ্যাঁ, আমাদের বোঝার স্বার্থে, সবার বোঝার সাথে এটা আমি একটু কেটে দিলাম। জাস্ট হচ্ছে আমরা HTML এর ভিতরে ডিজাইন করার জন্য HTML ট্যাগ নিব। কি নিব? HTML ট্যাগ নিব। আমি আবার বোঝাচ্ছি, সবাই ভালো করে বুঝে তারপর হচ্ছে অ্যান্সার দিবেন। ঠিক আছে, আবার আমি শুরু থেকে বলতেছি, HTML, তাই তো? এটা আমি ক্লোজ করলাম। এখন HTML যখন আমরা শুরু করেছি, এটা তো শেষ করতে হবে। শেষ করার জন্য আমরা গ্রেটার দেন আবার HTML নিলাম, ঠিক আছে। এখন HTML এর মধ্যে আমাদের প্রথম কি ট্যাগ নিতে হয়? হেড নিতে হয়, HEAD, হেড। এই হেড ট্যাগ নিতে হয়। আপনারা আমি যখন HTMLটা দেখছি, আমি সব ট্যাগ যদি আমি আপনাকে ম্যানুয়াল দেখাই, ওই ভাই সব ট্যাগ যদি আমি আপনাকে ম্যানুয়াল দেখি, টাইমে অনেক শর্ট হয়ে যায়। এই জন্য আমি মাঝে মাঝে হয়তো বা 2-1টা ট্যাগের কীভাবে ওপেন করবেন, কীভাবে ক্লোজ করবেন, এটা আমি বলে দিব। বাকিটা হচ্ছে আপনারা যখন নতুন কোনো ট্যাগ ইউজ করবেন, তখন হচ্ছে যদি শর্টকাট না শেখেন, ওই প্রজেক্টটা 7 দিনের প্রজেক্ট 2 মাস লেগে যাবে। কতদিন? 2 মাস লেগে যাবে। এই জন্য যখন আমরা কোনো শর্টকাট ইউজ করবো, কোশ্চেন মার্ক দিলাম, HEAD, হেড। এখন যদি আমি ট্যাবে ক্লিক করি, নিল না। কেন নিল না? কারণ হচ্ছে এইখানে সাবলাইমে হ্যাশট্যাগ দিতে হয় না, গ্রেটার দেন দিতে হয় না, আর হচ্ছে যদি অন্য কোনো কিছু করছেন তখন করতে হয়। হেড ক্লিক করে আমি ট্যাবে ক্লিক করলাম, হেডটা নিয়ে নিছে, ইন্টার দিলাম। এখন আমি চাইতেছি টাইটেল নেওয়ার জন্য, TITLE, টাইটেল। ঠিক আছে, TITLE, টাইটেল দিয়ে ট্যাব। ঠিক আছে, এরপর হচ্ছে আমি হেডের মধ্যে চাচ্ছি যে আমি আমার যে একটা ওয়েবসাইট বা একটা মানুষের প্রথম মাথা দিয়ে হচ্ছে সবকিছু লিঙ্ক আপ করা হয়। আমার হাত চলে, পা চলে, বা হচ্ছে আমি কারোর সাথে কথা বলি আমার মাথার বুদ্ধির কারণে। এখন আমি বুদ্ধিতে তো আমার টাইটেল দিয়েছি, টাইটেল মানে আমার চেহারাটা দিয়েছি। এখন আমার বডির মধ্যে চাচ্ছি আমার হাতটা ঠিকমতো যেন, মানে যতটুকু ততটুকু হয়, আমার পুরো শরীরের স্ট্রাকচারটা যেন ঠিক হয়, আমার পাটা যেন ঠিক মতো দেখা যায়। এজন্য আমি চাচ্ছি কি যে আমার বডির মধ্যে আমি কিছু একটা দিব। প্রথম টাইটেলের মধ্যে তো যে কোনো একটা জিনিস, মানুষকে তো মানুষ বলা হয়, তাই না? আমাদের ফার্স্ট ক্লাসের জন্য আমরা দিলাম ফার্স্ট ক্লাস, ওকে। বডির মধ্যে আমরা চাচ্ছি, হেডের পরে আমরা এখন বডি ইউজ করব, BODY, বডি, ওকে। ঠিক আছে, এখন বডির মধ্যে আমরা তো হেডিং ইউজ করতে পারি, তাই না? আমরা তো কথার কথা একটা ওয়েবসাইট মাথায় নিয়ে আমরা পরবর্তীতে একটা ওয়েবসাইট বানাবো, এই চিন্তা করে আমরা কাজ করতেছি। ঠিক আছে, তো আমরা চাচ্ছি যে H1 ট্যাগ, H1 ট্যাগের মধ্যে আমরা দিলাম যে ফার্স্ট ক্লাস, ফার্স্ট CLASS, ফার্স্ট ক্লাস, ওকে, সেভ। এরপরে
আমি এখানে কিছু পি নিচ্ছি যে আমার এখানে কিছু প্যারাগ্রাফ লিখতে হবে। প্যারাগ্রাফের জন্য আমি অল্প কিছু প্যারাগ্রাফ নিয়ে আসতেছি। আপনি চাইলে এটা এখানে হাতেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এইখানে কোডে এসে যদি আপনি হাতে লিখতে চান তাতেও লিখতে পারবেন। আমার মতো কপি করে নিয়ে আসতে হবে এটা বিষয় না, কারণ আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন দেন হচ্ছে সে আপনাকে একটা কন্টেন্ট দিয়ে দিবে, সে বলে দিবে যে আমার এখানে এটা লিখতে হবে, এখানে এটা লিখতে হবে, এখানে এটা সেট করতে হবে। এই জন্য আবার আপনি এখানে যদি টাইম ওয়েস্ট করেন প্র্যাকটিস পারপাস, এখন আমরা সবাই কী করতেছি, প্র্যাকটিস করতেছি। এই জন্য প্যারাগ্রাফ যদি আপনি লিখতে আধা ঘন্টা বা তার বেশি সময় নিয়ে যান, তখন দেখা যাবে আপনার একটা সাইট বা মানে প্যারাগ্রাফ কন্টেন্ট লেখার জন্য আধা ঘন্টা চলে গেছে। আর কেউ দেখবেন আধা ঘন্টা সাইট বানাই ফেলছে, কেউ দেখবেন আধা ঘন্টা সাইট বানানো শেষ আর আপনি প্যারাগ্রাফ লিখতেছেন। এই জন্য যখন আমরা প্র্যাকটিস করবো তখন হচ্ছে আমরা প্যারাগ্রাফ মানে কন্টেন্ট নিয়ে নিব। আমরা ইজাইন আর্টিকেল থেকে, ইজাইন বা হচ্ছে লোরেম থেকেও নেই, লোরেম থেকেও নেওয়াও কোনো প্রবলেম নেই, লোরেমেও মানে কন্টেন্ট পাওয়া যায়, ঠিক আছে। এই লোরেম আপনারা চাইলে সাবলাইমে অ্যাড করতে পারবেন, কিন্তু সেটা আমি মানে ফার্স্ট ক্লাসে দেখাবো না, সেটা আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। কন্ট্রোল সি, আমি এটা কপি করলাম, কপি কন্ট্রোল সি দিয়ে করলাম, এখানে এসে কন্ট্রোল ভি পেস্ট করলাম, পেস্ট করলাম। এরপরে এতটুকু কি সবাই বুঝছেন আপু? এতটুকু সবাই ক্লিয়ার? ওকে। এই প্যারাগ্রাফটার মধ্যে আমি এখন চাচ্ছি ফরম্যাটিং করব। কি করব? ফরম্যাটিং করব। ফরম্যাটিং বলতে আমি এই প্যারাগ্রাফটাকে কিভাবে ডিজাইন করতে চাই, কি করতে চাই সেটা আমার মধ্যে নিয়ে আসতে হবে, যে আমি এটা এখন কি চাচ্ছি। আমার মাথার মধ্যে চিন্তা আসতেছে, ও আমি এই ফন্টে এটাকে একটু কালার করি, এটাকে একটু ইটালিক করি, এটা হচ্ছে আমার মাথার মধ্যে নিয়ে আসতে হবে। এই জন্য আমি যে লোরেম ইপসাম এটাকে আমি চাচ্ছি যে এই ফন্টটা একটু বোল্ড হোক। বোল্টের জন্য কি আমি একটু আগেই বলেছিলাম, বোল্টের জন্য আমরা আচ্ছা দিলাম বি, হ্যাঁ বি দিলাম। এরপর হচ্ছে আবার আমরা এখানে ক্লোজ করলাম বি, ঠিক আছে। এখন যদি আমরা যাই, আমরা জানি যে এটা বোল্ড হয়েছে, আমরা এটা যদি চেক করি আমরা দেখতে পাবো যে এটা বোল্ড হয়েছে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু আচ্ছা আমাকে আরেকটা আমি আপনাদের একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে আমরা এখানে একটা পি নিলাম, ঠিক আছে। পি নেওয়ার পরে এখানে একজনের নাম বলেন, যে কোনো একজন মানুষের নাম, একজনের নাম কি? রাসেল। আচ্ছা আমরা এখানে লিখলাম রাসেল, ঠিক আছে। এটা সেভ দিলাম, সেভ দেওয়ার পরে আমি ক্রমে আসলাম, আসার পরে আমি এখানে দেখতেছি রাসেল লেখা আসছে। এখন এখানে তুমি প্যারাগ্রাফের মধ্যে আমি মানে আলাদা প্যারাগ্রাফ নিচ্ছি, এখানে স্পেস নিচ্ছে, এটা তো সবাই বুঝছেন। এখানে স্পেসটা কেন নিচ্ছে বলতে পারবেন কেউ? এই যে রাসেল এখানে মাঝখানে যে স্পেসটা কেন নিচ্ছে, এটা নেওয়ার এক নম্বর কারণ হচ্ছে প্যারাগ্রাফ এখানে দুইটা, আমি আলাদা আলাদা প্যারাগ্রাফ নিচ্ছি। যদি আমি এটা দেখেন, আচ্ছা আর একটু সহজে বোঝাই, আমি এই প্যারাগ্রাফটা কেটে দিলাম, আমি এইখানে লিখলাম রাসেল, ঠিক আছে, রাসেল সেভ দিলাম। এরপর আমি এই যে ক্রমে আসলাম, আসার পরে আমি এই যে রিলোড দিচ্ছি, রাসেলটা তো নিচে আসে নাই, আসে নাই। এখন আমি চাচ্ছি রাসেলটাকে নিচে নেওয়ার জন্য, তো কি করব? আমি এখানে বিআর ইউজ করব, বিআর। এখন প্রশ্ন হতে পারে যে বিআর এর ওপেনিং ট্যাগ কি আর ক্লোজিং ট্যাগ কি, তাই না? আমরা যে কোনো ট্যাগ করেছি তার ওপেনিং ট্যাগও করেছি, ক্লোজিং ট্যাগও করেছি। তো আমার যে বিআরটা দিলাম এটার কোনো ক্লোজিং ট্যাগ নাই। ফরম্যাটিং এর ক্ষেত্রে কোনো ক্লোজিং ট্যাগ নাই। এবং সাধারণ একটা কথা, আচ্ছা বিআর মানে হচ্ছে এটা নিচে আসলো, ঠিক আছে। আমি আরেকটা বিআর দিচ্ছি তাহলে সুবিধা হবে। বিআর আমি আরেকটা দিলাম, বিআর সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমি ক্রমে আসলাম। এখন আমি এখানে দেখতেছি রাসেল নিচে আসছে, কিন্তু এটা তো আমি ইন্টারের ক্ষেত্রে, আমি তো এখানে যতবার, এই যে এখানে যদি আমি হাজারবার ইন্টার করি, এই যে আমি এখানে যদি অনেকবারও ইন্টার করি, এটা সেভ দিলাম, কিন্তু এটা কি ওয়েবসাইটে দেখাবে বলেন তো? এই ইন্টারটা কি এখানে আসবে? এখানে যতই আপনি রিলোড দেন এখানে ইন্টারটা নিবে না। কারণ হচ্ছে কোডিং এর ক্ষেত্রে ইন্টারের জন্য কোডকে বোঝাই দিতে হবে যে আপনি চাচ্ছেন এখানে একটা ইন্টার হোক, ঠিক আছে। ওকে, দেন হচ্ছে আমরা চাচ্ছি যে এখানে যে আবার আমি এখানে অনেক স্পেস দিলাম, অনেক স্পেস, এই স্পেসটা কি কাউন্ট হবে বলেন? স্পেসটা কি কাউন্ট হবে? আমি রিলোড দিলাম, কোথায় স্পেস কি দেখা যাচ্ছে? না, শুধু এখানে কোনো যে কিছু করার জন্য আপনি কোড দ্বারা প্রকাশ করতে হবে, কোড দ্বারা বোঝাই দিতে হবে যে আমি এইটা চাচ্ছি, আমি স্পেস চাচ্ছি, আমি ইন্টার চাচ্ছি। আমার এইটা ইউজ করার জন্য আমাকে এখানে আরেকটা ট্যাগ ইউজ করতে হবে। কি সেটা হলো বিএসপি ক্লোজ, ঠিক আছে। কি ইউজ করেছি আমি, দেখতে পাচ্ছেন আপনারা? বলেন তো এটা কি করতে পারছেন আপনারা? হ্যাশ NSNBSP, তারপর হচ্ছে ক্লোন,
আমি সেভ করলাম, আপনি কি দেখতে পাচ্ছেন? ওকে, এটা স্পেসের জন্য আমি এটা এখন কপি করলাম, কপি, দেন হচ্ছে কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কয়বার নিলাম আমি? 5 বার। এখন আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এখন আমি ক্রমে এসে জাস্ট হচ্ছে রিলোড দিলাম। স্পেস কি হয়েছে? এই যে স্পেস আপনারা দেখেন, এই যে এখানে, এই যে দেখতে পাচ্ছেন? ওকে, 5 বার নেওয়ার কোনো কারণ নাই, কারণ হচ্ছে এটা যতবার ইউজ করবেন ততবার স্পেস নিবে। যদি আপনার 5 বার প্রয়োজন হয় আপনি 5 বার নেবেন, যদি 2 বার প্রয়োজন হয় 2 বার নেবেন, যদি আপনার গ্যাপটা অনুযায়ী, মূলত আমার এখানে কত বড় গ্যাপ দরকার, এখানে যদি আমার গ্যাপটা বড় হয় আমি স্পেস বেশি নিব, কারণ হচ্ছে আমি কোডিং এর ভিতরে যদি স্পেস দিই সেটা স্পেসটা কাউন্ট হবে না, আমার কোড দ্বারা বোঝাই দিতে হবে যে আমি এখানে স্পেস চাচ্ছি। ওকে, জি বলেন। হ্যাঁ, আচ্ছা, এইটার উত্তর হচ্ছে সাবলাইম বা কোড এডিটর একটা স্পেস ডিফল্ট থাকে, একটা স্পেস ডিফল্ট থাকে, এরপর আপনি 2টা বা 3টা নেওয়ার জন্য দেন আপনার ট্যাগ ইউজ করতে হবে। জি, সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? ওকে, দেন আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাইছি সেটা হচ্ছে আমি এই প্যারাগ্রাফে আসলাম, ঠিক আছে, এসে আমার এই যে এই রাসেল, আমি কিন্তু একই লাইনে লিখতেছি, আপনারা দেখতে পাচ্ছেন? আমি কিন্তু এই যে প্যারাগ্রাফটা, কথার কথা আমি আরেকটু ভালোভাবে বোঝাই, নাহলে আপনারা বুঝবেন না। আমি এটা এখানে কেটে দিলাম, ঠিক আছে? এই প্যারাগ্রাফটা কিন্তু এইখানেই, এই প্রথম প্যারাগ্রাফটা আমার ক্লোজিং কোথায়? প্রথম প্যারাগ্রাফের ক্লোজিং কোথায়? আচ্ছা, আমি এইখানে ক্লোজিং দিলাম, ঠিক আছে? এই প্যারাগ্রাফের ক্লোজিং হচ্ছে এইখানে। ওকে, এই প্যারাগ্রাফের ক্লোজিং এইখানে, উপরের প্যারাগ্রাফের। এখন কিন্তু রাসেলের প্যারাগ্রাফের ক্লোজিং নাই, আছে? দেখতে পাচ্ছেন আপনারা রাসেলের প্যারাগ্রাফের ওপেনিং ট্যাগ আছে? কই আছে? হ্যাঁ, নাই। এখানে হচ্ছে পি ক্লোজিং করে দিলাম। এখন প্রশ্ন হলো, মানে কিছু কিছু কিবোর্ডও কাজ করছে না। আচ্ছা, এখন আমি রিলোড দিলাম, এখানে রিলোড, দেন হচ্ছে রাসেলটা তো নিচে আসলো, কিন্তু এখানে যে জায়গাটা খালি দেখাচ্ছে না? এখন আমি যদি এই স্পেসের সাথে এখানে যদি আমি আরো একজনের নাম লিখি, আপনার নাম কি? মাহবুব। আমি এখানে লিখলাম মাহবুব, ওকে, মাহবুব, ঠিক আছে, মাহবুব লিখলাম। হ্যাঁ, তারপর হচ্ছে আমি ক্রমে আসলাম, এরপর আমি এখানে দিলাম, কিন্তু এটা তো ওই লাইনে আসলো না, নিচে আসছে না? দেখতে পাচ্ছেন? এটা তো নিচে আসলো, কিন্তু নিচে যদি আসে তাহলে আমার এই লাইনটা তো পুরোটা চলে গেল। তাহলে এই লাইনের মধ্যে আমি কিভাবে অন্য কিছু লিখবো? আপনি কোথায় যাচ্ছেন? ও আচ্ছা, হ্যাঁ অবশ্যই, আমাদের কাছে 7:30 পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই মাহবুবটা এখানে আনার জন্য আমরা কি করব? আমরা এখানে একটা স্প্যান ট্যাগ ইউজ করব। আমরা এখানে যদি প্যারাগ্রাফটা না করে আমরা যদি কি স্প্যান ইউজ করি, কি ইউজ করি? স্প্যান। এখানে আমি এই প্যারাগ্রাফের জায়গায় যদি আমি স্প্যান ইউজ করি, স্প্যান। এখন যদি আমি এটাকে সেভ দেই, ক্রমে এসে যদি আমি এটাকে সেভ দেই, দেন হচ্ছে দেখছি একসাথে নিচ্ছে। এখন বোঝা গেল যদি আমরা প্যারাগ্রাফ ট্যাগ নেই, প্যারাগ্রাফ ট্যাগের যেখানে শেষ হয়ে যাবে, এরপর যদি স্পেস থাকে সেটা অটোমেটিক নিয়ে যাবে। প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে কাজ করলে যদি আমার যেখানে প্যারাগ্রাফ শেষ, এরপর যদি কোনো ওয়ার্ড আমাকে বসাইতে হয়, স্প্যান ট্যাগ দিয়ে বসাইতে হবে। প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে আমি ওইখানে আর কোনো ট্যাগ কিছু বসাইতে পারবো না, কারণ প্যারাগ্রাফের দিয়ে কোনো লাইনের প্যারাগ্রাফ শুরু করলে ওই লাইনটা পুরোটা কাভার করে নেয়, পুরোটা কাভার করে নেয়, ওইখানে আপনি চাইলে কোনো কিছু অ্যাড করতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে কি একটা ইমেজ অ্যাড করেছিলাম কিনা? আইএমজি দেখতে পেয়েছেন? আচ্ছা, আমি এটা আপনার জন্য ম্যানুয়াল করছি, ম্যানুয়াল করলে আপনার জন্য সুবিধা হবে বোঝার জন্য। আমি এটা শুরু করলাম আইএমজি, তারপর ক্লোজ করলাম। এখন এটার মাঝখানে আমাদেরকে সোর্স ফাইল ইউজ করতে হবে। কি ফাইল? src। তারপর হচ্ছে আমি ইন্টার ক্লিক করলাম, বা আপনি এভাবে না করেন, আমি আরও সহজে বোঝাই, সমান সমান, তারপর হচ্ছে ইনভার্টেড কমা, ঠিক আছে? এরপর হচ্ছে আমি যে ইমেজটা চাচ্ছি এখানে বসাতে, ইমেজটার নাম কি? এখানে হচ্ছে img.jpg,
এখানে হচ্ছে img.jpg, ঠিক আছে। এখন আমি এটা সেভ করলাম। সেভ ছাড়া কিন্তু কোনো ফাইল রান করবে না, এটা সবার মাথায় থাকতে হবে। আমরা যদি মানে কোড এডিটরে কোড করি, এরপর যদি সেভ না করি, তাহলে সেটা কাজ করবে না, ঠিক আছে। এখন দেখতেছি ইমেজটা পেয়েছে। এখন প্রশ্ন হলো, এই রাসেল মাহবুবের এখানে কেন পাইছে, রাসেল মাহবুব সাইটে কেন আসলো, কেউ বলতে পারবেন? বুঝি নাই। আমরা ব্রেক দেই নাই, হ্যাঁ সঠিক। আমরা এখানে বিআর ইউজ করা দরকার ছিল, যার কারণে তাহলে নিচে চলে যাবে। এখানে বিআর ইউজ করলাম, আর একটা বিআর ইউজ করলাম, ঠিক আছে। কন্ট্রোল সেভ, ওকে। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের ইমেজটা চলে আসছে। ইমেজটা চলে আসছে না? আচ্ছা, জি বলেন। ইমেজ আসলে জেপিজি যেটা দেখছেন আর কি, এরকম তো অনেক থাকে ইমেজের মধ্যে, ইমেজ দেখে তারপর জেপিজি, শুধুমাত্র এটাকে ইনক্লুড যেটাই আসবে এমন কোনো কথা বুঝিনি। মানে হচ্ছে আপনি ফাইলটাতে সেভ করেছেন, এরপরে হচ্ছে জেপিজি যে থাকবে এরকম তো কোনো কথা নেই, এখানে তো পিএনজি থাকতে পারে। তো একই নামে আবার অনেকগুলি থাকতে পারে। আচ্ছা, একই নামে না, যদি যদি এখানে, আচ্ছা আমি আরেকটা ইমেজ দিচ্ছি, ওয়েট, আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আমি আরেকটা ইমেজ নিচ্ছি, আমি এই ইমেজটা নিলাম, ঠিক আছে। এই ইমেজটা সেভ, সেভের পরে এখানে এখন আমি, আপনি বলছেন যে এখানে আমি ইমেজ নামে সেভ করবো কিনা। আচ্ছা, ইমেজ জেপিজি তো এটা হবে না, কারণ একই ফোল্ডারে তো একই নামে দুইবার হয় না। এই জন্য আমরা এখানে ইমেজ 2 দিতে পারি, ইমেজ 2, কিন্তু এটা আমি জেপিজি না, পিএনজি সেভ করবো। আচ্ছা, এখানে পিএনজি আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, জেপিজি করা, হ্যাঁ সঠিক, এটার ফরম্যাট হচ্ছে জেপিজি করা। আমরা পিএনজি ইমেজ দরকার। আচ্ছা, আমরা দেখি পিএনজি ইমেজ পাই কিনা। পিএনজি ইমেজ, পিএনজি, এটাও জেপিজি। আচ্ছা, নো প্রবলেম, আমি তারপর বুঝাই দিচ্ছি জিনিসটা। আমি এখানে দিলাম img2.jpg, ঠিক আছে। কিন্তু যদি আপনার এখানে পিএনজি হয়, দেন আপনি এখানে জাস্ট হচ্ছে ডটের পরে পিএনজি দিলেই ওই ইমেজটা সেট হয়ে যাবে। আমার ডটের পরে এক্সটেনশন যেটা থাকবে সেটা আমাকে বুঝাই দিতে হবে যে আমার ডটের পরে এই ইমেজটা ওখানে আছে, ঠিক আছে। এইভাবে আপনি অ্যানাদার ইমেজ অ্যাড করতে পারেন, ইমেজ ট্যাব, তারপর হচ্ছে ওখানে আমরা কি নামে সেভ করছি, image2.jpg সেভ করলাম। এখন আমরা দেখি, আমাদের এই সাইটে আসলাম, দেন হচ্ছে আমরা এখানে ক্লিক করলাম, দেখতেছি আমাদের ইমেজটা আসছে। আচ্ছা, আমাদের ইমেজটা আসছে, দেখতে পাচ্ছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের ইমেজটা, ঠিক আছে, ইমেজটা, ওকে। এরপরে হচ্ছে আমরা কোনো কিছু সাবলাইমে যাওয়ার পরে, ওকে ঠিক আছে, এরপরে ইমেজ আসার পরে আমরা চাচ্ছি কোনো কিছুকে লিঙ্ক আপ করবো। কি করব? লিঙ্ক আপ। জি বলেন। হ্যাঁ, ওকে ওকে, আমরা চাচ্ছি ইমেজটাকে কি নিব, আমরা এটাকে সেন্টার নিব। আচ্ছা, কিন্তু এটা তো HTML ক্লাস, আমরা ওটা CSS এ করবো। এটা আমাদের কি ক্লাস হবে? CSS এ, কারণ আমরা এখন CSS এ যাই নাই। আমাদের প্রথম 3টা ক্লাস HTML, পরের 3টা ক্লাস হবে CSS এর, তারপর আমাদের 2টা ক্লাস হবে আমাদের যাবে যে কোয়েরির উপরে, আর 3টা ক্লাস হবে হচ্ছে ওয়ার্ডপ্রেসের উপরে, আর হচ্ছে 3টা ক্লাস হবে আপনাদের অনলাইন মার্কেটপ্লেস সম্বন্ধে, আর একটা হচ্ছে রিভিউ, ঠিক আছে। এইভাবে করে আমরা সমস্ত ক্লাসগুলো করব। কিন্তু আমাদের, আপনি যেটা বলেছেন এটা আমি নোট রিভিউ করব, সমস্যা নেই। আমি হচ্ছে এটা CSS ক্লাস দেখাবো। হ্যাঁ, কিন্তু আপনি এই যে ফন্টের ক্ষেত্রে মানে ইজিলি আপনি এই যে ফন্টটা ইউজ করেন, টেক্সট অ্যালাইন, আমরা এটা একটু স্টাইল দিই, কোনো সমস্যা নেই, আপনি এটা ইউজ করতে পারবেন। আমরা স্টাইল দিলাম, স্টাইল ট্যাগ নিলাম, এরপর আমরা লিখলাম টেক্সট অ্যালাইন, টেক্সট, তারপর হচ্ছে অ্যালাইন, টেক্সট অ্যালাইন। আপনি জাস্ট সেন্টার লিখে দেন, সেন্টার, বা আপনি যদি চান যে আমি সেন্টার, আচ্ছা আমরা প্রথম দেখি এটা সেন্টারে আসছে কিনা। আমরা ক্রমে আসলাম, এরপরে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে রিলোড করলাম, এরপর আমরা একটু উপরে যাচ্ছি। আচ্ছা, রাসেল মাহবুব, তাই না? আমাদের ই ছিল কি, রাসেল মাহবুব ছিল না?
স্প্যান ছিল, এটাকে আমরা ইন্টার দিলাম। রাসেল মাহবুবটা হচ্ছে আমাদের স্প্যানের পরে, কন্ট্রোল সেভ, এরপর হচ্ছে সেভ ফ্রমে এসে ফ্রম, দেন হচ্ছে রিলোড। তারপর আমরা দেখছি কি এটা হচ্ছে না, তাই না? দেখতে পাচ্ছি টেক্সট লাইন সেন্টার হচ্ছে না এটা। ওকে, নো প্রবলেম, আমরা অন্য একটা ট্যাগ ইউজ করি, দেখি। পি দিলাম, এরপর হচ্ছে এখানে আমরা স্প্যান ইউজ করলাম, স্প্যানের জায়গায় পি ইউজ করলাম, সেভ। এখন যদি আমরা ক্রমে আসি, রিলোড দেই, দেখছি এটা মাঝখানে চলে আসছে, দেখতে পাচ্ছি? ওকে, এখন যদি আমি এটা মাঝখানে না নিয়ে যদি আমি চাই এটা আমি লেফটে নিব, হ্যাঁ আমি সেন্টার ট্যাগ দিয়েও করতে পারি। ইজ ইট, মানে উনি আমাকে যেটা বোঝাতে চাইছেন সেটা হচ্ছে আমরা যদি সেন্টার ট্যাগ দিই, ট্যাগের নামই সেন্টার। এখন যদি আমি এখানে লিখি রাসেল, দেন হচ্ছে যদি আমি এখানে আসি, আসার পরে দেখতেছি সেন্টারে আসছে। কিন্তু বিষয়টা হচ্ছে যদি আমরা সেন্টার ট্যাগ দিয়ে করি তাহলে এটা কাস্টমাইজেশন করা যাবে না, এটা কাস্টমাইজেশন স্টাইলের করার ক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে। এই জন্য আমরা কোনো কিছু ইউজ করার ক্ষেত্রে মানে সেন্টার ট্যাগটা ঠিক আছে, যদি আমরা কোনো একটার ক্ষেত্রে কাস্টমাইজেশন না করি সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সেন্টার ইউজ করব। কিন্তু এছাড়া যদি আমরা প্যারাগ্রাফের মধ্যে বা যে কোনো লেখা H1 বা H6 দেন হচ্ছে আমরা স্টাইল করে টেক্সটাইল লাইন সেন্টার দিই, ঠিক আছে? ইজ ইট ক্লিয়ার? ওকে, এরপর কারো কোনো প্রশ্ন আছে? জি, স্প্যানটা, ওকে, স্প্যান ট্যাগ পিছনটা কি বুঝতেছেন আপনারা? কোনো কোশ্চেন নাই, মানে যা বলেছি সব মুখস্থ নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক, আচ্ছা ঠিক আছে। স্প্যান ট্যাগটা আমি কি বলবো আপনাকে, মানে স্প্যান ট্যাগটা আবার কিভাবে করে সেটা? আচ্ছা, স্প্যান ট্যাগের কাজ আমি বলেছি, সেটা হচ্ছে কি বলেছিলাম, কারো মনে আছে? স্প্যান ট্যাগের কাজ একটু বলতে পারবেন? তাহলে মনোযোগ দিয়ে কেউ শুনছেন না। স্প্যান ট্যাগের কাজ হচ্ছে একটা প্যারাগ্রাফের পি ট্যাগের মধ্যে আমরা যদি কোনো কন্টেন্ট লিখি সেটা যদি যেখানে শেষ হয়ে যাবে তারপরে যে স্পেসটা থাকবে সেখানে আমরা কিছু লিখলে সেটা নিচে কাউন্ট হবে, কিন্তু এখানে কাউন্ট হবে না, কারণ প্যারাগ্রাফ ফুল লাইনটাকে কভার করে নেয়। স্প্যানের ক্ষেত্রে আপনি যতটুকু স্প্যান ট্যাগের মধ্যে লেখাটা লিখবেন ততটুকুই জায়গাটা নেয়। এরপরে যদি আপনি চান প্যারাগ্রাফ ইউজ করবেন দেন হচ্ছে আপনি ওখানে লিখতে পারবেন। এটাই হচ্ছে জাস্ট পার্থক্য। আপনাদের ঘুম পাচ্ছে নাকি সবাই? অনেকের চোখে দেখতে মনে হচ্ছে ঘুম পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা চাচ্ছি যে কোনো একটা লিঙ্ক আপ করবো, আমাদের লাস্ট টপিক, ঠিক আছে? একটু মনোযোগ দেয় সবাই, লিঙ্ক আপ করবো। তো অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগের নাম শুনেছেন আপনারা? অ্যাঙ্কর ট্যাগ, এটাও আমি ম্যানুয়ালি আপনাদেরকে দেখাচ্ছি, না হলে আপনারা বুঝবেন না। অবশ্যই পরে আবার বলবেন যে স্যার আপনি তো সব কিছু শর্টকাট করছেন। শর্টকাট এই জন্য করছি কারণ হচ্ছে আপনাদের যেই টাইম, ওই টাইমের মধ্যে পুরো মডিউল দেখাইতে হয় আপনাদের। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, শর্টকাট না জানলে আপনি কোনো কাজ কমপ্লিট করতে পারবেন না, মানে টাইম ওয়েস্ট বেশি হবে। আমরা প্রথম কি দিলাম, গ্রেটার দেন, তারপর দিলাম এ, তারপর কি দিব, HREF, আরফ অ্যাট্রিবিউট, তিনটারে ক্লিক করলাম, আমার অ্যাঙ্কর ট্যাগ চলে আসলো। এরপরে আমি এখানে চাচ্ছি যে প্রথমে একটা বাটন ক্রিয়েট করতে, ওয়েট, আমি চাচ্ছি এখানে অ্যাঙ্কর ট্যাগ। এরপরে আমি এখানে চাচ্ছি গো টু গুগল, গো টু কি গুগল, ঠিক আছে? আচ্ছা ও আসে নাই, এখানে হলো গো টু গুগল, ঠিক আছে? এরপরে আমরা এখন এখানে লিঙ্ক আপ করার জন্য এখানে লিঙ্ক করব। তো আমরা একটু গুগলে যাই, google.com আসলাম। এখন এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা ক্লিক করলাম, Ctrl+C কপি করলাম। এখন সাবলাইমে এসে আমরা এটাকে পেস্ট করলাম, সেভ করলাম। সেভ করার পর এখন আমরা একটু আমাদের সাইটে যাই, আমাদের সাইটটা হলো এখানে, এখানে আমরা রিলোড দিলাম, ঠিক আছে? এখন দেখি এটা আমাদের আসছে কিনা, আসছে। এখন আমরা চাচ্ছি এটা অনেক ছোট হয়ে গেছে, একটু বড় করে দিই। আমরা এখন এখানে H1 ইউজ করি, ঠিক আছে? H1, তারপর হচ্ছে
এখানে আমরা H1 ইউজ করলাম। এরপরে ইমেজের পরে আমরা চাচ্ছি একটু বিয়ার দিয়ে দিই যাতে আমাদের লেখাটা নিচে চলে আসে, ঠিক আছে। এখন আমরা এখানে আসলাম, আবার রিলোড দিলাম, সেভ করা মেবি হয়েছে, তারপর আমরা দেখছি। আমরা এখানে আসি, ওকে আমরা সেভ করেছি। হ্যাঁ, এখন আমরা দেখতেছি গো টু গুগল। এখন এটার উপর আমরা ক্লিক করি, এটা ক্লিকেবল হয়েছে দেখা যাচ্ছে। আমরা এখন এখানে ক্লিক করলাম, দেখতেছি গুগলে চলে আসছে, তাই না? এখন একটা প্রবলেম হয়ে গেল না, আমার সাইটে ক্লিক করতেছে আর সাথে সাথে আমার সাইট থেকেই এটা নিচ্ছে। তো আমি চাচ্ছি যে এই সাইটটাকেই এটা এইভাবেই থাকবে, যখন কেউ গুগলে ক্লিক করবে দেন এটা অন্য একটা ট্যাবে ওপেন হবে, আমার ট্যাবে ওপেন হবে না, অন্য একটা নিউ ট্যাব নেবে। সেজন্য আমরা কি করতে পারি, আমরা এটাকে টার্গেট দিয়ে দিই, ওকে টার্গেট সেট করে দিই, টার্গেট, ওকে আমরা টার্গেট সেট করে দিই। টার্গেট কি দিব, ব্ল্যাঙ্ক। কি দিব, এটাকে কি বলে, এটার নাম জানেন আপনারা? ব্ল্যাঙ্কের আগে যেটা দিয়েছি আন্ডারস্কোর, প্রথম আন্ডারস্কোর ইউজ করব, এরপরে ব্ল্যাঙ্ক ইউজ করবো। ওকে, দেখি আমরা এটা তো লিখলাম, দেখি এখন কাজ করে কিনা। ওকে, এখানে আসলাম, রিলোড দিলাম, দেন হচ্ছে ক্লিক করলাম। এখন কি অন্য কোনো পেজে আসছে? আচ্ছা, আমার পেজটাও ঠিক থাকলো, সাথে হচ্ছে অন্য যে পেজটা আপনারা অনেক সময় দেখবেন, অনেক ওয়েবসাইট এরকম আছে, যখন কোনো অ্যাডে ক্লিক করা হয় বা হচ্ছে কোনো কন্টেন্টে ক্লিক করা আপনাকে অন্য ট্যাবে নিয়ে যাচ্ছে, দেখেছেন আপনারা এরকম কখনো? আচ্ছা, এখন প্রশ্ন হলো, আমি দেখো এখানে গুগল লিখলাম, যদি আমি এখানে অন্য কোনো লিঙ্ক দিই সেটা কি কাজ করবে? আচ্ছা, তাহলে আমরা দেখি অন্য একটা লিঙ্ক আমরা এখানে ইউজ করি, দেখি কাজ করে কিনা। আমরা এখান থেকে একটু ফেসবুকে যাই। হ্যাঁ, দেখি ফেসবুক কাজ করে কিনা। facebook.com, ঠিক আছে, সেভ। আচ্ছা, এখন এই ফেসবুক গো টু সাইন আপের অপশনে গেলাম আমরা। এরপর থেকে জাস্ট আমরা লগ ইনে চাচ্ছি না, জাস্ট আমরা এই পেজটা আনতে চাচ্ছি, ঠিক আছে। কন্ট্রোল এ দিয়ে আমি অল্টার সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে আমি এটা কপি করলাম, দেন হচ্ছে সাবলাইমে আসলাম। আসার পরে আমি চাচ্ছি যে এই গুগলের না আসুক, আমি চাচ্ছি যে এখানে ফেসবুক আসুক। তো দেন আমি এটাকে পুরোটা সিলেক্ট করলাম, একটু ভুল হয়েছে, আমি এই ইনভার্ট কমা রাখবো। এরপর আমি এটা কপি করব, তারপর হচ্ছে আমার যেই লিঙ্কটা আমি কপি করছি ওটা পেস্ট করব, ঠিক আছে। এখন আমি সেভ করলাম, সেভ করার পরে দেন হচ্ছে আমি ক্রমে আসলাম। আসার পরে আমার যে সাইটটা আছে এটাতে আমি একটু রিলোড করলাম। আর আরেকটু আমি এখানে একটু লিখে দিই যে গো টু ফেসবুক। এখন তো আর আমরা গুগলে যাব না, যাব এখন আমরা ফেসবুকে যাব, ফেসবুক। আমরা ক্রমে গেলাম, রিলোড দিলাম, এখন ফেসবুকে ক্লিক করছি, আসছে ফেসবুক। তবে এটা আপনাদের আমি পারপাসের জন্য দেখলাম, কেউ কোনো সাইট বানায় না, তাহলে কিন্তু মামলা হয়ে যাবে। পিকচারের উপরে লিঙ্ক, হ্যাঁ অবশ্যই। আপনি চাইলে পিকচার, এই যে পিকচারটা আছে আপনার পিকচার বই এখানে না, এখন আপনি এটাকে পুরোটা ধরেন, আপনি এটাকে পুরোটা কপি করেন, অ্যাঙ্করটাকে পুরোটা। আমার লাগবে না, যেহেতু আমি ফন্ট নিব না, আমার তো ফন্টের দরকার নেই, লেখা পিকচারের উপর তো আমার ফন্ট থাকবে না, থাকবে না। তো আমি কি করলাম, এইখানে আসলাম, এইখানে এসে আমি এটা পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট, ঠিক আছে। এই বা হচ্ছে বা 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 আমি এইভাবে যদি না করি, আমি এখানে এনে যদি ইমেজটাকে এখানে রেখে দেই তাহলে এটা কাজ করবে। সিলেক্ট হচ্ছে না কেন? ওকে, ইমেজ, কন্ট্রোল সি, কন্ট্রোল জেড। একটু প্রবলেম হচ্ছে, ওয়েট। জাস্ট হচ্ছে আমি যেই লিঙ্কটা করেছি সেটার মধ্যে আমার ইমেজটা বসাইতে হবে, ঠিক আছে। আমি আমার ইমেজটা কোথায় বসাবো, লিঙ্কের মধ্যে। আমি চাচ্ছি এটা লিঙ্ক করার জন্য, অ্যাঙ্কর ট্যাগ স্পেস ইন্টার, কন্ট্রোল ভি। ওকে, আগে আমরা দেখি আমাদের ইমেজটা এখানে শো করে কিনা। ওয়েট, আচ্ছা আমরা আমাদের বাকি ইমেজটা একটু হাইড করে দিই। হাইড কিভাবে করব, কার মনে আছে? আচ্ছা, আমরা প্রথমে এতটুকু সিলেক্ট করলাম,
এতটুকু সিলেক্ট করে কি বলেন কন্ট্রোল শিফট কোশ্চেন মার্ক, এটা হাইড হয়ে গেছে। দেন এটা এখন কোনো শো করার কথা না। কন্ট্রোল সেভ, এরপরে ক্রমে আসলাম, রিলোড দিলাম, আসছে। আমি কিন্তু ইমেজের উপরে ক্লিক করছি, আবার একটু দেখাচ্ছি। আমি এখানে ক্লোজ করে দিলাম, ইমেজের উপরে আমি জাস্ট একটা ক্লিক করেছি, ক্লিক। এখন দেখছি আমি ফেসবুকে আসছে। এইভাবে হচ্ছে আমরা যে কোনো ইমেজের উপরে, কন্টেন্টের উপরে আমরা এগুলো ইউজ করতে পারি, ঠিক আছে। এখন আমাকে একটু বলেন তো আপনাদের কার কি আরও কি প্রশ্ন আছে, একটু সলিউশন দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ জি বলেন। আমি আসবো, ওকে ওয়েট। এখন আপনার কথা হচ্ছে আপনারা এইরকম একটা সাইট কখন বানাবে, তাই তো? আমি আজকে যে সাইটটা দেখাইছি, আচ্ছা ঠিক আছে, ওকে ওয়েট, আমি ওনার কোশ্চেন বুঝতে পেরেছি। আমরা প্রথমে একটা সাইটে ঢুকেছিলাম যে আমরা এরকম একটা সাইট বানাবো বলেছিলাম, যে রায়ান্স কম্পিউটার, কি লিখেছিলাম, RYANS, রায়ান্স কম্পিউটার, এটা কথা বলছেন তো? যে আমরা এখানে এসে এটার ভিতরে ঢুকলাম, তারপর যে সাইটটা এরকম আমরা একটা সাইট বানাবো আমি বলেছিলাম, তাই না? আমি এটা হচ্ছে জাস্ট একটা উদাহরণ দিয়েছি, কিন্তু আমরা প্রত্যেকেই আমরা সাইট বানাবো, এবং আপনাদের যে সার্টিফিকেট নিতে হয় সাইট বানাইতে হবে। সাইট না বানানোর সার্টিফিকেট কি পাওয়া যাবে? পাওয়া যাবে না। এখানে সাইট বানানো শিখতে হবে, দেন হচ্ছে কিভাবে একটা সাইট বানাইতে হয় সেটা মানে চেষ্টা করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, যদি কেউ মার্কেট প্লেসে কাজ করতে চায় সেই ক্ষেত্রে মানে তার অবশ্যই একটা পোর্টফোলিও থাকতে হবে। পোর্টফোলিও থাকলে আপনাকে যে কোনো একটা বায়ার সহজেই বিশ্বাস করবে, ট্রাস্ট করবে। না হলে তো আপনাকে তো কোনো বায়ার কোনোদিন দেখে নাই, দেখছে? আমেরিকার মানুষ আপনাকে দেখছে কোনো সময়? দেখে নাই। কিন্তু না দেখো আপনাকে কেন কাজ দেবে? কারণ আপনি যে কাজগুলো করবেন বা করার ক্ষমতা আছে এটার পুরো আপনাকে দিতে হবে। গিটহাব নাম শুনছেন কেউ এখানে? গিটহাব নাম শুনছেন? গিটহাবের মধ্যে এরকম শত শত সাইট লিঙ্ক রাখা যায়। আমি আমার প্রজেক্ট যে বানাইছি এটা গিটহাবে তুলে রাখতে হয়। সেই লিঙ্কটা আপনি যখন মার্কেট প্লেসে দিবেন, সে গিটহাবে ঢুকবে, আপনার শত শত প্রজেক্টগুলো সে দেখবে। এভাবে তার একটা ভরসা আসবে যে না, ইনি সাইট বানাতে পারে। আর সাইট না বানাতে পারতো সে তো আমাকে কোড দিতে পারতো না, পারতো? আমার সাইট, ওকে, পেন ড্রাইভ, আমার পেন ড্রাইভে মেবি আছে, কিছু কিছু আছে শুধু HTML CSS দিয়ে করা, যেটার ব্যাক এন্ডের কাজ এখনো করি নাই, করবো আমরা ইনশাল্লাহ, ঠিক আছে। এইটা একটা সাইট, হ্যাঁ, এটা হচ্ছে HTML, জাস্ট HTML CSS দিয়ে করা, আর কিছু ইউজ করি নাই। দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন? এটা নিচে যাচ্ছে না, প্রবলেম, মানে মাউসটা খুবই প্রবলেম করতে যাচ্ছে। ওকে, আমি নিচে নিচ্ছে, এগুলো হোভার হবে, ঠিক আছে, প্রত্যেকটাতে হোভার হবে। এরপরে দেন হচ্ছে নিচে আসি, এটা হচ্ছে আমি একটা ক্লায়েন্টের জন্য বানাইছি, ঠিক আছে। আপনারাও চাইলে এরকম ক্লায়েন্টের জন্য বানাতে পারবেন। জি না, এটা আমার দেশি ক্লায়েন্ট, হ্যাঁ, একটা গ্রুপ অফ কোম্পানির জন্য বানানো হয়েছে এটা। ওকে, এইটার জন্য এত টাকার নাম শুনলে তো আপনাদের তো এখনই টাকার প্রতি নজর চলে যাবে, তখন তো আর কেউ কাজ করবেন না, তখন কাজ কেউ শিখবেন না, তখন চিন্তা হবে, মাথায় শুধু ঘুরবে। হ্যাঁ হ্যাঁ, শিখতে হবে। এই জন্য এখন যদি আমি টাকার কথা বলি, যদি আমি বলি যে ভাই এটার জন্য আমি 40,000 টাকা নিচ্ছি, আপনাদের মাথা ঘুরে যাবে। তখনই বলবেন যে তাহলে তো হয়েছে কাজ, আমি একটা সাইট বানাবো মাসে, আমি মাসে একটা সাইট বানাবো, আর কোনো কাজ টাজ করবো না ভাই, আমাকে যেমন সাইট বানানো থাকেন, আমি এই HTML শিখতে চাই না, আমি চাই কি সাইট বানানো শিখতে চাই। সাইট তো বানাবেন অবশ্যই, তার আগে কি HTML শিখতে হবে না? হ্যাঁ, জাস্ট HTML CSS, আর কিছু ইউজ করিনি। না না, ওয়ার্ডপ্রেস তো আলাদা। আচ্ছা, আপনারা কি ওয়ার্ডপ্রেস সম্বন্ধে জানেন? কেউ ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানেন? ওয়ার্ডপ্রেস মানে হচ্ছে ওইখানে একটা থিম, হ্যাঁ, একটা থিম বা একটা স্টাইল ওখানে থাকে।
ধরেন কথার কথা পুরো একটা বিল্ডিং রেডি, বিল্ডিং এর ডিজাইনও রেডি, পুরো বিল্ডিংটা দাঁড়ায় আছে জমিনের উপরে, আপনি শুধু আসবেন, আপনি চাইবেন যে এই দরজাটা এইখানে না এইখানে বসো, আর এই জানলাটা এইখানে, জাস্ট কাস্টমাইজেশন। ওয়ার্ডপ্রেসে জাস্ট কাস্টমাইজেশন করতে হয়, আর কিছু কোনো কাজ নেই। বাকি থিম থেকে শুরু করে প্লাগইন থেকে শুরু করে সব ওয়ার্ডপ্রেসে আছে, শুধু থিমটা কিনে নিতে হয়। চাইলে পেইড থিম হইলে আপনাকে থিম কিনে নিতে হবে। থিম কেনার জন্য সাইট আছে, আমরা এগুলো সব দেখাবো। হ্যাঁ, পোর্টফোলিওটা দেখালে ভালো হয়। আমার পোর্টফোলিও, ওকে আচ্ছা, পোর্টফোলিও এখানে আছে কিনা একটু দেখতে হবে, কারণ ডোমেন স্ট্রিংয়ের সাথে অ্যাড করে নেই। এখানে কয়েকটা সাইটই বানানো আছে, আরও অনেক সাইট আছে। এরপরে এই একটা সাইট আছে, এই যে এটা একটা সাইট, এটা একটা সাইট। এটা বানিয়েছিলাম এক ফ্রেন্ডের জন্য, জাস্ট ও বলে দিয়েছিল, এই জন্য ওর জন্য বানিয়েছিলাম। এরপরে আরও কিছু সাইট আছে, পেন ড্রাইভে অল্প কিছু সাইট আছে, 5-7টা হবে। হ্যাঁ, এটা আমার র ফাইল। কোড দেখাবো? কোড দেখাবো তো চুরি করবেন, তখন আবার বলবেন যে ভাই এখন আমাকে কোড দেন। আচ্ছা আচ্ছা, অবশ্যই, অফকোর্স, কেন দেখবেন না? না দেখলে তো এইভাবে করার ইচ্ছাটাই হবে না, হবে? আচ্ছা, এই একটা প্রজেক্ট আছে। আচ্ছা, একটা প্রজেক্ট আমরা ওপেন করি, ঠিক আছে? একটা প্রজেক্ট আমরা সাবলাইম একটু ওপেন করি, দেখি আসলে সাইটের মধ্যে কি আছে, কিভাবে সাইটের পুরোপুরি কভার করতে হয়। মার্কেট প্লেসে পজিশনটা আপনার মার্কেট প্লেসে, হ্যাঁ, আমি ফাইবারে ফ্রিল্যান্সারে কাজ করি, তবে আমি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আছে কিন্তু তেমন কাজ করি না, কারণ আমার ম্যাক্সিমাম কাজ হচ্ছে ফোনে, পরিচিতদের বেশি কাজ হয় আমার। লোকালি। হ্যাঁ, মানে আমি ম্যানুয়ালি বেশি কাজ করি, কিন্তু সমস্যা নাই, আপনাদের আমি কিভাবে মার্কেট প্লেসে কাজ পাবেন ধরবেন সব শিখাই দেবো, সমস্যা নেই। আচ্ছা, আমরা আমাদের প্রজেক্টে ঢুকি, ঠিক আছে? প্রজেক্টে ঢুকলাম, এরপরে হচ্ছে আমরা এই প্রজেক্ট একটু ওপেন করি, ঠিক আছে? প্রজেক্ট ওপেন করলাম, এইটা হচ্ছে আমাদের ইন্ডেক্স ফাইল, এই যে এটা হচ্ছে আমাদের ফুললি ফাইল, ঠিক আছে? এইভাবে আমাদের প্রজেক্ট বানাইতে হবে, প্রত্যেকের প্রজেক্ট বানাইতে হবে, ঠিক আছে? তবে আমরা আশা করি যে হ্যাঁ, এটা তো কিছুই না, কি বলে, এটা তো জাস্ট, এটা তো HTML, এই HTML তো এত মানে কি, আরো এটার সাথে CSS স্টাইল হবে, যে CSS এর জন্য আলাদা ফোল্ডার। এরকম সবাইরই কোড করতে হবে, সবাই এইভাবে ওয়েবসাইট বানাইতে হবে যদি সার্টিফিকেট নিতে চান। আর যদি বলেন আমার সার্টিফিকেট দরকার নেই, তাহলে লাগবে না। হ্যাঁ, র ফাইল, হ্যাঁ, HTML CSS দিয়ে করবো, কিন্তু আরো আমরা কিছু প্লাগইন ইউজ করবো, যে করে প্লাগইন আমরা ইউজ করবো। আচ্ছা, এখন আর কার কি প্রশ্ন একটু বলেন, প্রশ্নগুলো উত্তর দিয়ে নিই। আচ্ছা, মেসেঞ্জার একটা গ্রুপ থাকা দরকার, তাই না? জি, হোয়াটসঅ্যাপ, সবার কি হোয়াটসঅ্যাপ আছে? আমার নিজেরই তো নাই। মেসেঞ্জার সবাই, ফটো না, মানে মেসেঞ্জারটা জাস্ট রেকর্ডের ক্লাস মেসেঞ্জারে কেউ পাবে না, মেসেঞ্জারে কোনো ক্লাস নাই, মেসেঞ্জারে কোনো ক্লাস পাবে না। আর হচ্ছে মেসেঞ্জারে শুধু জাস্ট এই জন্য কারো কোনো সমস্যা হলে সেখানে বলবে, সলিউশন পাবে। আমরা ক্লাস সবার জিমেলে দিয়ে দিব, সবার জিমেলে মেইল দিয়ে আমরা দিয়ে দিব। আর আরেকটা বিষয় হচ্ছে মেসেঞ্জার আপনারা তো যে কোনো একজন খুলতে পারেন, আর যদি আপনারা চান আমাকে অ্যাড করতে পারেন। আচ্ছা, তাহলে বোঝা গেল আপনাদের মন মানসিকতা অনেক বড় আর কি, আপনারা অনেক মানে মহৎ মানুষ আর কি। তাহলে যদি চান আমাকে অ্যাড করে নিয়েন, কেউ কারো ল্যাপটপে যদি কানেক্ট থাকে করে ফেলতে পারেন কারো আইডি দিয়ে। আপনার আছে? কারো ডেস্কটপে ইন্টারনেট লাইন আছে? আচ্ছা, থাকলে তাহলে আপনার ফেসবুকে ঢুকে একটা মেসেঞ্জারে গ্রুপ ক্রিয়েট করে সবাইকে একটু অ্যাড করে নেন। করেন, যে কোনো একজন করলেই হলো, যে কোনো। জি, আমাদের ব্যাচ নাম্বার হচ্ছে 2। আচ্ছা, আমাদের ব্যাচ নাম্বার হচ্ছে 2117, না 2117, মানে 2117। আচ্ছা, আমাকে একটু বলবেন, আমি একটু নাম বলছি, আপনি একটু বললেন যে সবাই আছেন কিনা। হ্যাঁ, আচ্ছা, 1 নম্বর হচ্ছে রাসেল রানা, রাসেল রানা আপনি। এরপর হচ্ছে আশিকুল ইসলাম, আছেন না স্যার? এরপর হচ্ছে শহীদুল ইসলাম নীলয় স্যার, আচ্ছা আছেন না? তানবীর শামস স্যার, আচ্ছা আছেন। এরপরে হচ্ছে রিয়াজউদ্দিন আছেন? রিয়াজউদ্দিন আছেন? রিয়াজউদ্দিন নামে কেউ নাই? আচ্ছা, তাহলে হইতে পারে উনি রিয়াজউদ্দিন।
তারপর কামাল শেখ আছেন স্যার না? এরপরে হচ্ছে আব্দুল্লাহ মামুন আছেন, শাহিদুল ইসলাম আপনি, এরপর মাহবুব হাসান আছেন না? এরপর হচ্ছে আবু বাইজার আছেন, নাসিরুল ইসলাম আছে। আচ্ছা, এরপরে হচ্ছে বুলবুল চন্দ্র, বুলবুল চন্দ্র নাই, আচ্ছা এখানে বুলবুল লেখা, বুলবুল চন্দ্র, আচ্ছা হয়তো বা মিস্টেক আছেন তাই তো। কানিজ ফাতেমা, ওকে। এরপরে নার্গিস আরা, এরপরে সাজ্জাদ হোসেন। আচ্ছা আচ্ছা, আপনাদের কানিজ ফাতেমা আপনি কি আপনার পেইড রিসিপ্ট নেননি? নিয়েছেন? তাহলে আপনারটা এখানে দেখছি, একটু অফিসে কথা বলে নিয়ে যান। হ্যাঁ আচ্ছা, আপনার নাম কি? বাবুল চন্দ্র কর্মকার, আর আপনি হচ্ছে মোহিত তালুকদার, মোহিত তালুকদার। আচ্ছা আমি অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, কারোর নাম কি মিসিং গেছে এরকম কি কেউ আছেন? একটু সাইলেন্ট প্লিজ, একটু সাইলেন্ট। হ্যাঁ, সাজ্জাদ নূর। আচ্ছা এখন একটু সাইলেন্ট। এখন আমাকে বলেন সবার সমস্যাগুলো বলেন। আমি কিন্তু মাত্র একজনের সমস্যা পেয়েছি, মানে একজন ক্লাস করেছে। পিছনে পিছনে একটু একটু সাইলেন্ট হলে ভালো হয়। আমাকে মাত্র একজন কোশ্চেন করেছে, তার মানে কি একজন বুঝছে বাকিরা বোঝেন এরকম নাকি? না আপনাদের কোনো কোশ্চেন নাই? কোনটা কোশ্চেন আছে? হ্যাঁ বলেন ভাইয়া, একটু সাইলেন্ট হলে ভালো হয়, আমি শুনতে পাচ্ছি না ভাই, একটু বলেন। হ্যাঁ আচ্ছা, এটার একটা পিডিএফ আমি দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা এরপরে পার্সোনাল, হ্যাঁ সবাই পার্সোনাল জিমেলে দেব, সবাই একটা মেইল পেয়ে যাবেন, ঠিক আছে? হ্যাঁ মেইল অ্যাড্রেস আমি নিব অবশ্যই, আমি এখন ছুটি দেয়নি তো। ও 7:30 বেজে গেছে, কারো তারা আছে নাকি?